গল্পটি শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে, যিনি অত্যন্ত দয়ালু ও পরম করুণাময়। তো চলুন আজকের গল্প শুরু করা যাক। আজ পাপিয়াকে বরপক্ষ দেখতে আসবে। পছন্দ হয়ে গেলে আজই এঙ্গেজমেন্ট। বরপক্ষ চাইলে আক্ত হবার সম্ভাবনা। সকাল থেকেই পাপিয়ার চেহারা খসা মাজা চলছে। পার্লার থেকে ফেসিয়াল করে এসেছে। পুরোটা বিকেল এসি ছেড়ে ঘুমিয়ে থেকেছে, কারণ ওতে চোখ দুটোই একটু ফোলা ফোলা একটা ভাব আসবে। পাপিয়ার চোখের নিচটা একটু গর্তের ভেতর বসা বলে ওকে একটু গ্লুমি দেখায়। সে কারণে চেহারার খুঁত ঢাকতে পাপিয়ার চেষ্টার অন্ত নেই। চেহারায় কাঁচা হলুদ লাগাবে বলে বসে আছে সে। এখনও গোসল করেনি ও। পাপিয়া চেঁচিয়ে তার মাকে ডাকল, মা। পাপিয়ার মা সালেহা বেগম রান্নাঘরে মহাব্যস্ত। সন্ধেবেলা বরপক্ষের 15 লোক আসবে। পাপিয়ার মা মোটামুটি 20 জনের মতো আয়োজন রেখেছেন। আজকের সম্বন্ধটা নিয়ে তিনি খুবই উত্তেজিত এবং আশাবাদী। বহু কষ্টে এই সম্বন্ধটা জোগাড় করেছেন তিনি। পাপিয়ার ছোট বোন সামিয়ার বান্ধবী মৃত্যুর মা এনেছেন এই সম্বন্ধটা। ছেলে ব্যবসা করে, ঢাকায় নিজেদের বাড়ি আছে। ব্যবসার কাজে মাঝে মধ্যে দেশের বাইরেও যেতে হয়। পাপিয়ার মায়ের খুব মনে ধরেছে সম্বন্ধটা। তিনি খুব চাচ্ছেন পাপিয়ার সম্বন্ধটা যেন এখানেই হয়ে যায়। বরপক্ষকে খুশি করতে তিনি খাবারের যে আয়োজন করেছেন তা বিয়েবাড়ির খাবারকেও হার মানাবে। 24 রকমের নাস্তা আর ফলের ব্যবস্থা তো আছেই। রাতের খাবারে রয়েছে খাসির কাচ্চি, বিরিয়ানি, রোস্ট, টিকিয়া, শামি কাবাব, আলু বোখারার চাটনি, বোরহানি, সাথে ডেজার্টেরও সফট ড্রিঙ্কসের সাথে দই আর রাবড়ি। রান্নাঘরে তিনি এমনিতেই ঘেমে নিয়ে উঠছেন। এর মধ্যেই আবার মেয়ের চিৎকার। বাধ্য হয়ে তার পাশে কাজ করতে থাকা প্রিয়াকে বললেন, প্রিয়া, যা তোমা, হলুদের বাটিটা তোর পাপি আপুকে দিয়ে আয়। প্রিয়া পাপিয়ার চাচাতো বোন। প্রিয়ার বাবা মা মারা যাবার পর থেকে প্রিয়ার চাচার সংসারে মানুষ। প্রিয়ার চাচা মিজানুর রহমান যথেষ্ট স্নেহ করেন প্রিয়াকে। তার 2 মেয়ে পাপিয়া আর সামিয়ার মতোই প্রিয়াকেও নিজের মেয়ে বলেই মনে করেন। প্রিয়া নিজেও কাজে বেশ দক্ষ আর চটপটে। প্রিয়ার মা সব কাজে তাই প্রিয়ার ওপরই বেশি ভরসা করেন। প্রিয়া গোল গোল করে কোপ্তা বানিয়ে ডুবো তেলে ভাজছিল। চাচের কথা শুনে হাত ধুয়ে চুলার আঁচ কমিয়ে কাঁচা হলুদের বাটিটা নিয়ে বেরিয়ে গেল। যাবার আগে ওড়নাটা খুলে ভালোভাবে মাথায় ঢেকে পরে নিল। প্রিয়ার এই আরেক বৈশিষ্ট্য, সে যথেষ্ট পর্দা মেনটেন করার চেষ্টা করে। এতে সালেহা বেগম খুশি হন, কারণ এর আগের বার প্রিয়ার কারণে পাপিয়ার একটা ভালো বিয়ের সম্বন্ধ হাতছাড়া হয়ে গেছে। ছেলে খাবার খেয়ে বেসিনে হাত ধুতে গিয়ে প্রিয়াকে দেখে ফেলে ভেতরে বারান্দায়। ব্যাস, ফিরে গিয়ে মায়ের কানে কানে বলে দিল মেয়ের ছোট বোনকে পছন্দ হয়েছে। পাপিয়া বুঝে গেলেন ওরা প্রিয়ার কথা বলছে, কারণ সামিয়া সেদিন বাসায় ছিল না। তিনি ছেলেপক্ষকে সোজা মানা করে দিলেন যে প্রিয়া এখনও ছোট, তাই ওর বিয়ে দেবার কথা ভাবছেন না তারা। ছেলেরা কদিন খুব ঘোরাঘুরি করেছিল, কিন্তু সালেহা বেগম কানে তোলেননি। তাছাড়া প্রিয়া তার ডান হাত, ও চলে গেলে তার এত বড় সংসার কে সামলাবে? ড্রয়িং রুম গুছিয়ে প্রিয়া রান্নাঘরে চলে এলো। চাচি আজ তাকে রান্নাঘরে থাকতে বলেছেন। ড্রয়িং রুমের আশেপাশেও যেতে নিষেধ করেছেন। সালেহা বেগম গোসল সেরে করকরে নতুন কাপড় পরেছেন। সামিয়াও সুন্দর একটা 3 পিস পরেছে। কেবল প্রিয়ারই কাপড় বদলানো হয়নি, সে পোলাও চড়িয়েছে মাত্র। এখন সামনে থাকতে হবে। এদিক সেদিক হলে চাচি তাকে আস্ত রাখবেন না। সন্ধে পার হয়ে গেছে, অথচ মেহমানদের আসার কোনো খবর নেই। প্রিয়ার কোমর ব্যথা করছে। সে পোলাও দমে দিয়ে চাচিকে বলে প্রিয়া নিজের ঘরে চলে এলো। ঘামে ভেজা কাপড় বদলে উজু করে নামাজ পড়ল। তারপর চুপ করে শুয়ে রইল। প্রিয়ার নিজের ঘর বলতে 8 ফিট বাই 10 ফিটের এই রুমটা। এটাকে রুম না বলে স্টোর রুম বললেই ঠিক হবে। এক পাশে একটা ছোট্ট খাট ফেলা হয়েছে, আর এক কোণে পুরনো একটা আলমারি। তার পাশে রাজ্যের যত টিন, ড্রাম, চালের বস্তা দিয়ে গুদাম বানিয়ে রাখা হয়েছে। প্রিয়ার তাতে দুঃখ নেই। শোবার মতো একান্ত নিজের একটা জায়গা আর নামাজের পাটি বিছানোর জায়গাটুকুই ওর জন্য যথেষ্ট। এর বেশি আশাও করে না সে। অন্তত এই রুমটাতে ওর প্রাইভেসি তো আছে, নিজের মতো করে একটু দম নিতে পারে। এই আলহামদুলিল্লাহ। 9টার দিকে মেহমান এলো। প্রিয়া জানে এখন আর ডাক পড়বে না ওর। খাবার লাগানোর সময় হলে একবার চাচি আসবে আর বলবে খাবার বেড়ে বুয়ার হাতে দিয়ে টেবিলে পাঠিয়ে দে। প্রিয়া নিশ্চিন্ত মনে একটা বই খুলে তাতে মন দিল। এসএসসি পাশ করার পর আর পড়াশোনা করা হয়নি বটে, কিন্তু গল্পের বই পড়ার নেশা আজও ছাড়তে পারেনি প্রিয়া। টুংটাং গ্লাস প্লেটের শব্দ আসছে। এমন সময় ঝনঝন করে কাঁচ ভাঙার শব্দ এলো। তার সাথে সাথে ছোট বাচ্চার চিৎকার। বিছানায় শুয়ে শুয়ে সব শুনছে প্রিয়া। চোখটা প্রায় লেগে এসেছিল। চাচি তখনই এসে দরজা টোকা দিলেন। প্রিয়া লাফ দিয়ে উঠে দরজা খুলল। চাচি খাবার বেড়ে বুয়াকে দিয়ে পাঠাতে বললেন। চাচিকে বেশ বিরক্ত মনে হলো। একা একাই গজগজ করছেন। প্রিয়া জিজ্ঞেস করলো, কি হয়েছে চাচি? আরে, এক বান্দর পিচ্ছিরে নিয়ে আসছে, গ্লাস ভেঙে পানি টানি ফেলে একাকার। ওর দাদুও সামলাতে পারছেন না, বড্ড জেদি। ওর আম্মু কি করে? বাচ্চাটাকে নিয়ে সরে গেলেই তো হয়। আরে না, বাচ্চাটার নাকি মা নেই, দাদির সাথে এসেছে। মেয়ে তাড়াতাড়ি খাবারগুলো পাঠিয়ে দে, সুন্দর করে সাজিয়ে দিস বলে চাচি ব্যস্ত হয়ে চলে গেলেন। প্রিয়ার বুকটা মোচড় দিয়ে উঠল। আহা, এতটুকুনো বাচ্চা।
প্রিয়া নিজের মা নেই, ও জানে মা না থাকার কি কষ্ট। বাচ্চাটা সম্ভবত কাউকে ঠিকমতো খেতে দিচ্ছে না। চাচি বুয়ার কোলে দিয়ে ওকে বাইরে পাঠালেন। বুয়া এটা ওটা বলে তাকে ভোলানোর চেষ্টা করছে, কিন্তু বাচ্চা এমনভাবে শরীর মোচড়াচ্ছে যে কোল থেকে পড়েই যাবে। প্রিয়া কান্নার শব্দ শুনে রান্নাঘর থেকে উঁকি দিল। আহারে, ছোট্ট মিষ্টি বাচ্চাটা কেঁদে লাল হচ্ছে। ওর কান্না দেখে প্রিয়া আর থাকতে পারল না, দ্রুত এগিয়ে এসে কোলে নিল। বাচ্চাটা চিৎকার করতে যাবার আগে এক ঝলক প্রিয়ার দিকে তাকালো। প্রিয়া ওর দুগালে চুমু দিয়ে নিজের ঘরে নিয়ে এলো। তারপর ওকে শূন্যে উঁচু করে ধরে চারপাশ ঘোরালো। ইয়ে, কি মজা, দেখো আমরা উঠছি। বাচ্চাটা মজা পেয়ে চুপ হয়ে গেল। প্রিয়া হয়রান হয়ে থেমে গেলেই বলে, আবাল তরো। প্রিয়া 2-3 বার করে বলল, এবার রেস্ট। বাচ্চা কাঁদো কাঁদো মুখ করতে প্রিয়া দ্রুত বলল, আরেকটা নতুন খেলা খেলবো। বাচ্চাটা ছোট ছোট দাঁত বের করে হাসি দিয়ে প্রিয়ার কোলে উঠে বসল। সাজেদা হাই খেতে বসে উদ্বিগ্ন হয়ে বললেন, আমাদের প্রিয় কোথায়? ওর কোনো সারা শব্দ পাচ্ছি না যে। সালেহা ব্যস্ত হয়ে বললেন, একদম ভাববেন না আপা, আমাদের বুয়ার কোলে আছে, খেলছে। সাজেদা নিশ্চিন্ত হতে পারলেন না, বারবার বাইরে তাকাচ্ছেন। বৌমা মারা যাবার পর থেকে তার একমাত্র ছেলে আর নাতনির চিন্তা তাকে বুড়ো বানিয়ে দিচ্ছে। এর মধ্যে নাতিটা প্রচণ্ড জেদি হয়ে উঠছে। সাজেদা ছাড়া ওকে কেউ সামলাতে পারে না। সাজেদার বয়স হয়েছে, বাচ্চা সামলাতে তিনি বেশ হিমশিম খান। সবাই বলে ছেলেকে আবার বিয়ে করিয়ে দাও, কিন্তু বললেই তো আর হয়ে যায় না। বৌমা মারা যাবার পর থেকে তার হাসি খুশি ছেলেটা কেমন চুপচাপ আর গম্ভীর মেজাজি হয়ে গেছে। এর মধ্যে বাচ্চাটা তো জেদি আছে। কোনো মেয়ে এসে তার নাতনিকে আপন করে নেবে আর তার ছেলের মুখে হাসি ফোটাবে? কোথায় পাবেন তিনি এমন মনের মতো মেয়ে? সাজেদা হাই ঠিকমতো খেতে পারলেন না, চেয়ার ছেড়ে উঠে পড়লেন। চারপাশে নাতিকে খুঁজতে লাগলেন। ঘর ভর্তি মানুষ, সবাই ব্যস্ত নতুন বইয়ের ছবি তোলা নিয়ে। সাজেদা বুয়াকে পেয়ে জিজ্ঞেস করলেন, এই বুয়া, আমার নাতনি কই? তোমার কোলে না ছিল? না খালাম্মা, বাবু তো ওই যে ওই ঘরে, প্রিয়া আপার কাছে। সাজেদা ব্যস্ত সমস্ত হয়ে এগিয়ে গেলেন। খিলখিল হাসির শব্দ শুনে তিনি কিছুটা ইতস্তত করে ঘরের কপাটটা ঠেলা দিলেন। ভেতরের দৃশ্য দেখে তার মন জুড়িয়ে গেল। একটা মেয়ে তার নাতনিকে নিয়ে পুরো ঘর ঘুরে বেড়াচ্ছে, ওকে দোল দিচ্ছে, উঁচু করছে নিচু করছে, মুখ দিয়ে শব্দ বের করে গাড়ি চালাচ্ছে, আর তার যেদিন নাতনি কুটকুট করে হেসে হুটোপুটি খাচ্ছে। সাজেদা নিজের অজান্তে হেসে দিলেন। তাকে দেখে মেয়েটা থেমে গেল, লজ্জা পেয়ে সালাম দিল। সাজেদা অবাক হয়ে ভাবলেন, এই মেয়েটাকে, বাহ, ভারী মিষ্টি তো দেখতে। সাথে সাথে তার মনে একটা চিন্তা বিদ্যুতের মতো খেলে গেল, মেয়েটাকে আমার শারদের পাশে বেশ মানাবে। সাজেদা হাসি মুখে এগিয়ে গেলেন, নাতনিকে বললেন, এসো দাদুমণি। তিনি অবাক হয়ে দেখলেন তার নাতনি মেয়েটার কোল থেকে আসতে যাচ্ছে না, মেয়েটার কোলে সেটে আছে। মেয়েটা মুচকি হেসে বলল, কিছুক্ষণ থাক আন্টি, যাবার সময় বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দেব। সাজেদা প্রিয়ার মাথায় একবার হাত বুলালেন, আর তখনই তিনি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন, যেভাবেই হোক এই মেয়েটার সাথেই তার শারদের বিয়ে দেবেন তিনি। পাপিয়ার বিয়ে এখানেই ঠিক হয়ে গেল। পাপিয়ার মায়ের খুশি আর ধরে না। পাপিয়ার শাশুড়ি মাজেদা বেগম বউয়ের গলায় চেন পরিয়ে দিলেন। মাজেদা বেগমের বড় বোনই হলেন সাজেদা হাই। মাজেদা বেগম যে কোনো ব্যাপারে বড় বোনের সাথে পরামর্শ করে নেন। বলতে গেলে বড় বোন আর বড় বোন জামাই তার অভিভাবক। এছাড়াও বড় বোন সাজেদা হাইয়ের ছেলে শারদের সাথেই তার ছেলের ব্যবসার লেনদেন। টাকা পয়সা দিয়েও সাজেদা হাই বোনকে প্রচুর সাহায্য করেন। সে কারণে আজ ছেলের এঙ্গেজমেন্টের দিন সাজেদা হাইকে অনেক বলে কয়ে জোর করে নিয়ে এসেছেন মাজেদা বেগম। সাজেদা জানান যে মাত্র কয়েক মাস আগে সাজেদা আপার ছেলের বউটা বাচ্চা হতে গিয়ে মারা গেছে। তারপর থেকে একমাত্র নাতনি প্রিয় আর একমাত্র ছেলে শারদকে নিয়ে বড় আপার পেরেশানি শেষ নেই। এদিকে তার নিজের ছেলের আরমানের বিয়ের তারিখ ঠিক হবে আজকে। আপা দুলাভাইকে ছাড়া তো মাজেদা এটা করতেই পারবেন না, কিন্তু পুরো অনুষ্ঠানে প্রিয় হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে রেখেছিল। শেষ দিকে এসে মাজেদা দেখলেন সব ঠান্ডা। সাজেদা আপা হাসি মুখে সবার সাথে কথা বলছেন দেখে মাজেদার ভালো লাগলো। বাচ্চাটা হয়তো খেলার সাথী পেয়েছে। হঠাৎ সাজেদা হাই ছোট বোন মাজেদাকে ইশারায় ডাকলেন। মাজেদার সাথে সাথে উঠে এলেন। বলো আপা। সাজেদা ওর কানের কাছে মুখ নিয়ে বললেন, এই তোর নতুন বেহেনের বাসায় ভেতরের রুমে একটা সুন্দর মতো মেয়ে দেখে এসেছি, মেয়েটাকে রে একটু খোঁজ নে তো। মাজেদা বুঝতে পেরে মাথা ঝাঁকালেন। দাঁড়াও আপা, খবর বের করছে। মাজেদা পাপিয়ার মা সালেহা বেগমকে ডেকে এক কোণায় নিয়ে গেলেন। আপা, একটু কথা আছে। সালেহা কিছুটা ঘাবড়ে গেলেন। আবার কি হলো? এরা মত বদলে ফেলল না তো? বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন তিনি। জি আপা, বলেন। আপনাদের বাসায় আপনার সাথে আর কে কে থাকেন? এই তো আমার স্বামী, আমার 2 মেয়ে আর কাজের বুয়া। ও না, ঠিক আছে বলে মাজেদা বেগম হেসে চলে এলেন। বড় বোনের কাছে এসে বললেন, কাকে দেখেছ আপা? আমাদের বউরা 2 বোন আর বেআই বেয়ান এক কাজের বুয়া। ওর ছোট বোন সামিয়ার কথা বলছো নাকি? আরে না না, সামিয়া তো এখানেই সারাক্ষণ। ভেতরের রুমে একটা মেয়ে আছে, এদিকটায় সে আসেইনি। আমার প্রিয় ওই মেয়েটার সাথেই খেলছে। সে যে কোনো কাজের বুয়া না, দেখলেই বোঝা যায় ভদ্র ঘরের মেয়ে। তোর বেয়ানকে জিজ্ঞেস কর না কাকে এত ঘটা করে লুকিয়ে রেখেছে।
মাজেদা এবার বুঝতে পারলেন বিষয়টা। তিনি অন্য কৌশল অবলম্বন করলেন। বুয়াকে ইঙ্গিতে ডাকলেন। বুয়ার সাথে সাথে এলো। জি খালাম্মা ডাকছেন? আমাদের বাচ্চাটা কার কাছে দিয়েছ? ও প্রিয়া আপুর কাছে। প্রিয়া, সে কি হয় তোমার বেগম সাহেবার? খালাম্মার কিছু হয় না। হ্যাঁ, খালু জানের ছোট ভাইয়ের মাইয়া। হেরার তো বাচ্চা নাই। প্রিয়া আপু খালু জানের কাছে থাকে। যা জানার জানা হয়ে গেছে মাজেদার। বড় বোনকে গিয়ে কানে কানে সমস্ত কথা জানালেন তিনি। সাজেদা হাই মাথা নাড়লেন। ঠিক আছে, যাবার সময় হলো। সাজেদা নিজে উঠে গিয়ে প্রিয়কে আনতে গেলেন। এই বাহানায় মেয়েটার সাথে আরেকবার দেখাও হবে, কথাও বলা যাবে। দরজা নক করলেন সাজেদা। খোলাই ছিল, কোনো সারা শব্দ নেই। একটু কেশে দরজাটা ধাক্কা দিয়ে খুলে উঁকে দিলেন। প্রিয় সোনা, তুমি কোথায়? ঢুকে দেখলেন মেয়েটা বিছানায় শুয়ে আছে। প্রিয় ওর বুকের ওপর নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। সাজেদা একটা বড় সড়ো ধাক্কা খেলেন। আজ তিনি মর্মে মর্মে উপলব্ধি করতে পারলেন প্রিয়র জেদটা মায়ের অভাব থেকে হয়েছে। বিগত 2 ঘন্টা ধরে সে এই ছোট্ট রুমটাতে মেয়েটার সাথে আছে, অথচ কান্নাকাটি নাই। সাজেদার চোখে পানি চলে এলো। কাছে গিয়ে আস্তে করে প্রিয়ার কাঁধে মৃদু ঝাঁকুনি দিলেন। এই যে মামুনি, ওঠো। প্রিয়া চমকে চোখ মেলল। তারপর লজ্জিত হেসে বলল, ওহ আন্টি আপনি, বলে প্রিয়কে আস্তে করে সাজেদা হায়ের কোলে দিয়ে দিল। প্রিয়কে কাঁধে নিয়ে সাজেদা প্রিয়ার থুতনি ধরে নাড়া দিলেন। কি নাম তোমার মা? জি প্রিয়া। তা তুমি এলে না যে সামনের ঘরে? প্রিয়া কি বলবে ভেবে পেল না, কেবল হাসল। সাজেদা মনে মনে কিছু একটা আঁচ করে নিলেন। এমন সময় পেছন থেকে হন্তদন্ত হয়ে সালেহা বেগম এলেন। প্রিয়ার সাথে সাজেদা হাইকে কথা বলতে দেখে তিনি কিছুটা থতমত খেলেন। আরে বড় আপা, আপনি এখানে? সবাই আপনাকে খুঁজছে, চলুন। সাজেদা হাই এবার সালেহা বেগমকে ধরলেন। আপা, এই মেয়েটাকে ওর সাথে তো পরিচয় করালেন না, একেবারে লুকিয়ে রেখেছেন? আরে না না, সালেহা ফাঁকা হাসি হাসলেনও। ও এমনই, কারোর সামনে একদমই যেতে চায় না। বাইরে গেলেও বোরকা নিকাব পরে তারপর যায়। তাই আমি ওকে বিরক্ত করিনি। যাই হোক আপা, যেদিন আপনারা মাজেদার বাসায় যাবেন সেদিন কিন্তু ওকে অবশ্যই নিয়ে যাবেন। জি চেষ্টা করব। চেষ্টা না পা ওকে নিয়ে যাবেন। সাজেদা অনুরোধ করলেন না, যেন আদেশ করলেন। তারপর প্রিয়ার দিকে ফিরে বললেন, এই যে মেয়ে, তুমি যাবে কিন্তু, ঠিক আছে? সবাই চলে গেলে সালেহা নিজের ঘরে এসে গা এলিয়ে দিলেন। মহা ধকল গেছে তার উপর দিয়ে। যদিও রান্নাবান্না সহ বেশিরভাগ কাজই প্রিয়া করেছে, তবুও ওনার পা দুটো ব্যথায় টনটন করছে। এর মধ্যে আরেক ঝামেলা বাঁধল। পাপিয়ার খালা শাশুড়ি প্রিয়াকে নিয়ে যেতে বলে দিল। কি মতলব কে জানে? সালেহা ভাবতে লাগলেন কি বললে কি উত্তর দেবেন। যদি বিয়ে শাদী নিয়ে কিছু বলেন তবে এমন কিছু বলতে হবে যেন তিনি মাইন্ড না করেন, হাজার হোক এটা তার মেয়ের হবু খালা শাশুড়ি। পাপিয়ার হবু শাশুড়িকেও দেখছেন বড় বোনকে হুজুর হুজুর করে কথা বলতে, তাই সেরকম কিছু বললে খুব সাবধানে কথা বলতে হবে। মুখের ওপর মানা করা যাবে না। কি বলা যায় ভাবতে লাগলেন সালেহা বেগম। ওদিকে প্রিয়া বুয়াকে নিয়ে পুরো ঘরদোর ছেড়ে পরিষ্কার করে ফেলেছে। সালেহা বেগম এসে প্রিয়াকে অর্ডার করলেন, রান্নাঘরে খাবার দাবার কি আছে দেখে সব বোল বাটিতে ঢেলে ফ্রিজে ঢুকা। বুয়াকে দে, তুই নিজেও খেয়ে নে, যা। প্রিয়া চলে গেল। বুয়াও ওর পেছন পেছন যেতে নিলে সালেহা বেগম ডাক দিলেন, এই হুনুফা শোন, এদিকে আয়। যে খালাম্মা। মেহমান প্রিয়ার ঘরে গেল কি করে? প্রিয়া বের হয়েছিল? না খালা, আমি হ্যাগো বাবুডারে নিয়ে হাঁটতে হাঁটতে প্রিয়া আপুর ঘরের কাছে গেছি। যে জ্বালানি জ্বালাইতাছেন মাইয়াডা, হয়েছে একটা বাচ্চাও রাখতে পারিস না, ওইটা প্রিয়ার কাছে দেয়া লাগে, যা এখান থেকে। আমি কি করুম বাচ্চা না মানলে, বলে মুখটা ঝামটা দিয়ে চলে গেল হুনুফা। সালেহা কিছু বললেন না, বেশি কিছু বললে কাজ ছেড়ে দেবার হুমকি দেবে। এমনিতে আজকাল লোক পাওয়া মুশকিল। রাতে শুতে গিয়েও ভাবনা পিছু ছাড়ছে না সালেহার। বিয়ের কথা বললে কি বলবেন? যত সব। পছন্দ করেছিলি সামিয়া কি করতি? মেয়েটা পার্লার থেকে এত সুন্দর করে সেজে এসেছে, অথচ ওকে চোখে পড়ল না। পড়ল কি না হঠাৎই মাথায় বুদ্ধিটা এলো। সালেহা মুচকে এসে কিছুটা নিশ্চিন্ত হলেন। হ্যাঁ, বিয়ের কথা বললে সালেহা সোজা বলে দিবেন ওর বিয়ে ঠিক হয়েছে, পাত্র বিদেশে থাকে, এলেই বিয়ে হবে। প্রিয় সেই যে ঘুমিয়েছে, এক ঘুমে রাত কাবার। রাতে কেবল ঘুমের মাঝে ওকে একটু ফিডার খাইয়ে দিয়েছেন সাজেদা। নাতনির মুখের দিকে তিনি যতবারই তাকাচ্ছেন ততবারই প্রিয়ার ব্যাপারে তার মন স্থির সিদ্ধান্তে চলে আসছে। তিনি প্রিয়র জন্য এমন একজনকেই খুঁজছেন। শারদের জন্যও ছেলেটা নিজেকে শেষ করে দিচ্ছে। ওকে শেষ কবে হাসতে দেখেছেন মনে করতে পারছেন না সাজেদা। বৌমা মারা গেছে 2 বছর হতে চলল, অথচ শারদ এখনও ওর স্মৃতি স্মরণ করে নিজেকে কষ্ট দেয়। প্রিয়া মেয়েটা নিজেও এতিম, সে আরেকটা এতিমের কষ্ট বুঝবে বলেই তার বিশ্বাস। তিনি শারদ আর তার বাবার সাথে কথা বলার সিদ্ধান্ত নিলেন। শারদকে যে করে হোক রাজি করাতে হবে, তবে মেয়েটার ব্যাপারে তিনি আরেকটু খোঁজ খবর করতে চান। তিনি মাজেদাকে ফোন দিলেন। সকালে ঘুম ভাঙার পর থেকে প্রিয়র একই ঘ্যানঘ্যানানি শুরু হয়েছে। প্রিয়া, প্রিয় দাবো। শারদ কম্পিউটারে কাজ করছিল। প্রিয়র কথা শুনে মায়ের দিকে তাকালো। কি বলছে ও? আরে ও প্রিয় মেয়েটার কথা বলছে, কাল অনেকক্ষণ ওর সাথে খেলেছে তো। শারদ আর কোনো প্রশ্ন না করে কম্পিউটারে মন দিল। সাজেদা নাতনিকে বিভিন্নভাবে বোঝালেন, কিন্তু সে হু হু করেই চলেছে।
পরে সাজেদা ওকে কানে কানে বললেন, শুক্রবারে আমরা তোমার প্রিয়ার সাথে দেখা করব, বুঝেছ? বহু বুঝিয়ে নাতনিকে অবশেষে শান্ত করলেন সাজেদা। একটু পর উঠে গিয়ে শারদের পাশে বসলেন। শারদ কম্পিউটার থেকে চোখ না সরিয়ে বলল, কিছু বলবে মা? কি বলবো আর, তুই তো জানিস আমি কি বলতে চাই। শারদ আর কোনো কথা না বলে এক মনে কাজ করতে লাগলো। সে বেশ বুঝতে পারছে মায়ের মাথায় আবার বিয়ের ভূত চেপেছে, অথচ সে স্পষ্ট বলে দিয়েছে সে আর কোনোদিন বিয়ে করবে না। তবুও তার মা চেষ্টায় অনড়। সাজেদা শারদের হাতের উপর হাত রাখলেন। বাবা, আমার কথা শোন, একটা মেয়ে দেখেছি, খুব শান্ত আর ভদ্র দেখতেও। মাকে থামিয়ে দিয়ে শারদ টাইপ করা বন্ধ করে মায়ের দিকে ঘুরে বসলো। কেন আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে চাইছো? কেন জীবন কেন নষ্ট হবে? কারণ আমি নীরার জায়গায় অন্য কাউকে বসাতে পারবো না, আর তুমি এটা ভালো করে জানো। দেখ, জন্মেছে যখন মরতে তো হবেই, তাই বলে তো জীবন থেমে থাকে না। আমি বিয়ে করব না মা, প্লিজ আমাকে জোর করো না। শারদ কথা শেষ করে পুনরায় কম্পিউটারের দিকে ঘুরে বসলো, যেন সে শেষ কথা বলে দিয়েছে। সাজেদা এবার বেশ রেগে গিয়ে উঠে দাঁড়ালেন। করিস না, আমি আর কিচ্ছু বলবো না। তারপর 2 দিন বাদে আমি যখন মরে যাব তখন বাচ্চাটাকে নিয়ে এতিমখানায় দিয়ে আসিস, কারণ তখন তো তুই আরও দুনিয়া বিভাগী হয়ে যাবি। তখন তো তোর 2টো শোক থাকবে, একটা নীরার মৃত্যু শোক, অন্যটা আমার। শারদের হাত থেমে গেল। মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি কি চাও আমার কারণে আরেকটা জীবন নষ্ট হোক? তা কেন চাইবো? কিন্তু প্রিয়র কথাটা একবার ভাব। ওর একজন মা দরকার যে সারাক্ষণ ওর পাশে থাকবে। তুমি এটা কিভাবে নিশ্চিত হলে যে ওই মেয়েটা প্রিয়কে ভালোবাসবে? সৎ মায়েরা কখনো ভালো হয় শুনেছ? অনেক শুনেছি, সবাই একরকম হয় না শারদ। তাছাড়া আমি খোঁজখবর নিয়েই তোকে বলছি, মেয়েটা খুব ভালো আর ধার্মিক মাইন্ডেড। শারদ বড় করে দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, তোমার জেদের কারণে আমি বিয়ে করব সত্যি, কিন্তু আমাকে কোনো ব্যাপারে জোর করতে পারবে না, এই বলে দিলাম। কারো মনের উপর জোর চলে না। সাজেদা চুপ হয়ে গেলেন। আপাতত রাজি হয়েছে এই ঢের, পরে আপনি ঠিক হয়ে যাবে। দেখতে দেখতে শুক্রবার চলে এলো। আজ আরমানের শ্বশুরবাড়ি থেকে লোক আসবে আরমানকে আংটি পরাতে। সাজেদা মনে মনে ভেবে রেখেছেন আজই সালেহাকে এক ফাঁকে প্রিয়ার বিয়ের প্রস্তাবটা দিয়ে ফেলবেন। সন্ধ্যের কিছু পরেই পাপিয়ার পুরো পরিবার এলো। তাদের মাঝে প্রিয়াকে না দেখে সাজেদা কিছুটা দমে পড়লেন। আড়ালে গিয়ে মাজেদাকে বললেন, তোর বেআইনের কাণ্ডটা দেখেছিস? এত করে বলার পরও প্রিয়াকে আনলো না। মাজেদা হেসে বলল, তুমি কি গো আপা, প্রিয়া তো এসেছে, ওই তো বসে আছে, বোরকা পরে আছে বলে চিনতে পারছো না। সাজেদা খুশিতে হেসে দিলেন। এক ফাঁকে সালেহাকে মাজেদার ঘরে ডেকে নিয়ে প্রিয়ার বিয়ের প্রস্তাবটা সরাসরি দিলেন সাজেদা হাই। সাজেদা মনে মনে প্রস্তুত ছিলেন। তিনি খুবই ভদ্রতা ও বিনয়ের সাথে বললেন, কি সৌভাগ্য আমাদের প্রিয়ার, আমারও খুবই ভালো লাগতো আপনাদের সাথে সম্বন্ধ করে, কিন্তু আপা কি করব বলেন, প্রিয়ার বিয়ের কথা একদম পাকা হয়ে আছে। ছেলে বিদেশ থেকে, সামনের বছর এলেই বিয়েটা হয়ে যাবে। সব ঠিক না থাকলে ওদের ফিরিয়ে দিতেও আমার আপত্তি ছিল না, কিন্তু একেবারে কথা দিয়ে ফেলেছে যে বড় আপা। সাজেদা হাই ভীষণ মন খারাপ করলেন, কত আশা করে রেখেছিলেন। এদিকে প্রিয় তো প্রিয়াকে দেখা মাত্রই কোলে ঝাঁপিয়ে পড়ল। প্রিয়া ওকে প্রথমে ধরতে চায়নি, কারণ চাচি বাসা থেকে বারণ করে দিয়েছিলেন সে যেন প্রিয়কে কোলে না নেয়। কিন্তু প্রিয় যেভাবে কোলে উঠেছে, সাথে সাথেই না ধরলে পড়ে যেত। সালেহা আর চোখে দেখলেন, কিছুই বললেন না। রাতে সবাই চলে যাওয়ার সময় পুনরায় বিপত্তি বাঁধল। প্রিয় কিছুতেই প্রিয়ার কোল থেকে নামবে না। প্রিয়ারও কষ্ট হচ্ছিল, বাচ্চাটার প্রতি ওরও কেমন অদ্ভুত মায়া পড়ে গেছে। একরকম জোর করেই প্রিয়কে সরানো হলো। প্রিয়া প্রায় লুকিয়ে বের হলো। রাতে বাড়ি ফিরে প্রিয়র সে কি কান্না আর অকারণ জেদ। রাগে দুঃখে সাজেদার চোখে পানি চলে এলো। সব শুনে শারদ কেবল দীর্ঘশ্বাস ফেললো, কোনো কমেন্ট করলো না। যদিও বিয়েটা হবে না শুনে খুশি হয়েছে ও, কিন্তু প্রিয়র কান্না দেখে কিছুটা খারাপও লাগছে। হাজার হোক বাবা তো। পরদিন সকাল থেকে প্রিয়র জ্বর এসে পড়ল। সাজেদার মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। এমন সময় মাজেদা ফোন দিলেন। প্রিয়র কথা শুনে খুব দুঃখ করলেন, তারপর বললেন, বড় আপা দাঁড়াও, একটা শেষ চেষ্টা করে দেখি। এরপর যদি না হয় তো ধরে নিও যে রিজিকে নেই, বিয়ে শাদী আল্লাহর হাত, আমরা তো কেবল চেষ্টা করব। সাজেদার নিজেরও শরীর খারাপ, তার উপর নাতনিটার এমন অবস্থা মনটাকে আরও খারাপ করে দিয়েছে। রাতে মাজেদা ফোন দিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, আপা তোমার জন্য সুখবর। সাজেদা উৎসুক হলেন, কি রে? আমি বিকেলে ফোনে সরাসরি মিজানুর ভাইয়ের সাথে অর্থাৎ প্রিয়ার চাচার সাথে কথা বলেছি। উনি তোমার সাথে কথা বলতে চান। ওনার বক্তব্য পরিষ্কার, উনি বলেছেন যে আগ্রহ করে আমার ভাইজিকে নেবে আমি সেখানে বিয়ে দেব। বুঝলে আপা, মানে হলো ওর চাচা বিদেশি পাত্রের ব্যাপারে বিশেষ আগ্রহী না। সাজেদা যার পর নাই খুশি হলেন। রাতেই শারদের বাবা আর শারদের সাথে কথা বলে জানিয়ে রাখলেন তিনি কালই যে মেয়েটাকে আংটি পরিয়ে আসতে চান। শারদ মায়ের কথার উপর আর কিছু বলল না। এদিকে মিজানুর রহমান স্ত্রীর সালেহার উপর প্রচণ্ড রেগে গেলেন সালেহার ডাহা মিথ্যে কথা বলার জন্য। তিনি বললেন, যদি আমি সামলে না নিতাম তাহলে তো আজ তুমি ধরা পড়ে যেতে, পাপিয়ারও বিয়েটা ভেঙে যেতে পারত। কেন এত বড় মিথ্যা বলেছ? তুমি কি চাও না মেয়েটার একটা ভালো জায়গায় বিয়ে হোক? সালেহা আর কিছু বলার সাহস পেলেন না। পরদিন রাতে সাজেদা শারদের বাবা, ছোট বোন মাজেদা আর বোন জামাইকে সাথে নিয়ে প্রিয়ার হাতে আংটি পরিয়ে দিলেন।
সাজেদা জানালেন, আমি আপনাদের ওপর কোনো ঝামেলা চাপাতে চাই না। আমি অল্প লোকজন নিয়ে বিয়ে করিয়ে মেয়ে নিয়ে যাব। জানি কিছুদিন বাদেই আপনাদের বড় মেয়ের বিয়ে, খরচের ব্যাপারটা মাথায় রাখতে হবে। তাই কোনো ঝামেলায় নয়, আমি আমার জিনিস দিয়ে মেয়ে সাজিয়ে নিয়ে যাব। আপনাদের ওপর কোনো চাপ সৃষ্টি করতে চাই না। যদিও সাজেদা বারবার মানা করেছিলেন কোনো ঝামেলা নয়, তিনি এক কাপড়ে মেয়ে নেবেন। তবুও প্রিয়ার চাচা নিজের সাধ্যমতো খরচ করলেন বিয়েতে, যেন এতিম মেয়েটার মনে কষ্ট না থাকে। অবশেষে ছোটোখাটো ঘরোয়া পরিবেশে শারদের সাথে প্রিয়ার বিয়েটা হয়ে গেল। সাজেদা হয় আজ মহাখুশি। প্রিয়াকে বউ করে যে নিজের বাড়ি আনতে পেরেছেন, এতেই আল্লাহর শুকর, লাখো শুক্রিয়া। মিজানুর রহমান ভাইজিকে ধরে কাঁদলেন। চাচার ঘরে অনেক কষ্ট করেছিস মা, আজ নিজের ঘরে যাচ্ছিস, মন থেকে তোর জন্য দোয়া করি। তুই সুখী হ, স্বামী সুহাগী হ। প্রিয় আজ খুশিতে আটখানা। তার প্রিয় বন্ধুকে সে আজ নিজের বাড়িতে নিয়ে যাবে। সে বারবার প্রিয়াকে দেখছে, আর কিছুক্ষণ পর পর প্রিয়ার কানের দুল শাড়ির আঁচল ধরে টানাটানি করছে। সাজেদা ওকে টেনে নিজের কাছে নিলেন। প্রিয়া ওর দিকে তাকিয়ে মুচকি হাসল। প্রিয়া গাড়িতে উঠে বসলে প্রিয় তার কোলে এসে বসলো। প্রিয়াও ওকে কোলে টেনে নিল। সাজেদা প্রিয়াকে ওর ঘরে নিয়ে গেলেন। প্রিয় তখনও প্রিয়ার কোলে। সাজেদা ওকে বুঝিয়ে সুঝিয়ে কোল থেকে নামালেন। প্রিয় খাটে উঠে লাফাতে লাগলো। সাজেদা ওকে নিজের পাশে বসিয়ে বললেন, তোকে কিছু কথা বলবো মা। জি মা, বলুন। সাজেদা কিছুক্ষণ ইতস্তত করে বললেন, আমি তুই করে বলছি বলে আবার রাগ করলি না তো? প্রিয়া শাশুড়ির হাত ধরে বলল, মোটেই না, বরং ভালো লাগছে যে আপনি আমাকে এত আপন করে নিচ্ছেন। সাজেদা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, তোকে প্রথম দেখার পরই আমার মনে হয়েছিল তুই আমার খুব আপন। আমি অনেক আগ্রহ করে তোকে বাড়িতে এনেছি, কিন্তু নিজের মনের কাছে অপরাধী হয়ে আছি এই ভেবে যে তোর কোনো ক্ষতি করলাম না তো। এই কথা কেন বলছেন মা? সাজেদা কিছুক্ষণ চুপ থেকে বললেন, তোকে বিয়ের ব্যাপারে প্রিয়র বাবার মত ছিল না, বলতে পারিস মত এখনও নেই। ও আমার চাপের মুখে বিয়েটা করতে রাজি হয়েছে। এতটুকু বলে সাজেদা প্রিয়ার মুখের দিকে তাকালেন। প্রিয়া স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে শাশুড়ির দিকে। সাজেদা কাতর স্বরে বললেন, জানি না তোকে এই বাড়িতে এনে ভুল করলাম কিনা, কারণ আমার ছেলে তোকে তোর প্রাপ্য অধিকারটুকু দিতে পারবে না, সে আগেই জানিয়ে দিয়েছে। তবু আমি স্বার্থপরের মতো নিজের নাতনির সুখের জন্য তোকে এনেছি। শারদের মনে তোকে নিজেকে জায়গা করে নিতে হবে। আমাকে ভুল বুঝিস না মা। প্রিয়া মনে মনে অবাক হলেও এবার বুঝতে পারছে যে শারদ কেন তার সাথে গাড়িতেও একসাথে বসেনি। চাচা যখন ওর হাত শারদের হাতে তুলে দিচ্ছিলেন তখনও হাত দ্রুত সরিয়ে নিয়েছে, এমনকি প্রিয়ার দিকে ভালো করে তাকায়নি পর্যন্ত। তখন অদ্ভুত লাগলেও এখন প্রিয়ার কাছে সব পরিষ্কার হলো। সাজেদা নিজের চোখ মুছে বললেন, শারদ এখনও ওর প্রথম স্ত্রী নীরাকে ভুলতে পারেনি। প্রিয়া শাশুড়ির হাত ধরে বলল, আপনি মন খারাপ করবেন না মা, আল্লাহ চেয়েছেন বলেই আমি এ বাড়িতে এসেছি। তার ইচ্ছা ছাড়া কিছুই হয় না, আর তিনি যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন। সবসময় আমরা তা বুঝতে পারি না। আপনি এসব নিয়ে মন খারাপ করবেন না। আপনার মতো মা আর প্রিয়র মতো সন্তান পেয়েছি, আমি এতটুকুতে আল্লাহর শুকর করি। আল্লাহ সবর পছন্দ করেন। আপনাকে একটা অনুরোধ করি মা, আমার ব্যাপারে আপনি ওনাকে চাপাচাপি করবেন না, কারণ জোর করে কিছু পাওয়া যায় না, পেলেও তার ফল ভালো হয় না। আপনি ওনাকে ওনার মতো থাকতে দিন। সাজেদা প্রিয়ার মাথায় হাত রেখে বললেন, তোর জন্য দোয়া করি মা, তোকে আল্লাহ সুখী করুন। প্রিয়া মৃদু হেসে বলল, আমিন। সাজেদা প্রিয়াকে শাড়ি বদলে নিয়ে ফ্রেশ হতে বললেন। প্রিয়া সুটকেস খুলে সালোয়ার কামিজ বের করলো। প্রিয় তখনও ওর গলা ধরে ঝুলে আছে। প্রিয়া ওর নাকে নাক ঘষে আদর করলো। তখনই শুনতে পেল কথাটা, এই যে শুনুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। প্রিয়া দ্রুত মাথায় আঁচল দিল। শারদ কখন পেছনে এসে দাঁড়িয়েছে ও টেরও পায়নি। জি বলুন। বুঝতেই পারছেন বিয়েটা আমার ইচ্ছে মতো হয়নি, মায়ের ইচ্ছেতে হয়েছে। আপনি যদি আমার কাছে কিছু আশা করেন তাহলে ভুল করবেন। আমি সব শুনেছি, মা আমাকে বলেছেন আপনার কথা। প্রিয়া জামা কাপড় নিয়ে প্রিয়কে কোলে নিয়ে বেরিয়ে যাচ্ছিল। শারদ পেছন থেকে বলল, আমাকে ক্ষমা করবেন, আমি নীরার স্থানে আপনাকে বসাতে পারবো না। প্রিয়া কোনো জবাব না দিয়ে বেরিয়ে গেল। প্রিয় ফিডার খেয়ে ঘুমিয়ে পড়েছে। ওকে শুয়ে দিয়ে প্রিয়া সাজেদার কাছে এলো। মা, একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বল না। আমি প্রিয় রুমে ঘুমাতে চাই। সাজেদা কিছুটা ইতস্তত করে বললেন, শারদ কিছু বলেছে বা মানা করেছে ও রুমে থাকতে? না, উনি কিছু বলেননি, আমি নিজেই প্রিয়ার সাথে থাকতে চাচ্ছি। প্রিয় খুশি হবে, আমার ভালো লাগবে। সাজেদা বললেন, প্রিয়র খাটটা তো ছোট, কাল ওটা সরিয়ে বড় খাটটা লাগিয়ে দেব। প্রিয় হবার আগে নীরার সাথে প্ল্যান করে শারদী তার পাশের রুমটা নিজের রুমের সাথে জোড়া দিয়েছিল, 2 রুমের মাঝখানে দরজা বের করে, যেন ভবিষ্যতে প্রিয় নিজের রুমেই থাকতে পারে, আবার প্রয়োজনে রাত বিরেতে বাবা মায়ের কাছে অনায়াসে চলে আসতে পারে। এটা ভেবে শারদ ওখানে কোনো গেট লাগায়নি, কেবল ভারী পর্দা দিয়ে দিয়েছে। প্রিয়া নিজের জন্য সেই রুমটাকেই বেছে নিয়েছে, যেন বাইরের কেউ কখনো হঠাৎ এলে ওদের আলাদা থাকার ব্যাপারটা বুঝতে না পারে। সাজেদাও এতে মত দিলেন। প্রিয় ঘুমিয়ে পড়ার পর প্রিয়া এশার নামাজ আদায় করলো। তারপর প্রিয়র পাশে যেয়ে ঘুমিয়ে পড়ল। নতুন জায়গায় নতুন জীবন, নতুন পরিবেশে মানুষজন প্রিয়াকে ঘুমাতে দিচ্ছিল না। মৃদু খটখট শব্দে ঘুম ভেঙে গেল। অস্বস্তি নিয়ে উঠে বসলো। ভয়ে ভয়ে মাঝের পর্দাটা সরিয়ে শারদের রুমের দিকে উকি দিল। শারদ কম্পিউটারে কাজ করছে। প্রিয়া সরে এলো।
আবার শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছে না কোনোভাবে। ঘড়ি দেখলো একটু পরেই ফজরের আজান দিবে। উঠে অজু করে তাহাজ্জুদ আদায় করলো। তার একটু পরেই ফজরের আজান হলে ফজর নামাজ পড়লো। তারপর কিছুক্ষণ দ্বিধা করে শারদের রুমে ঢুকে দেখলো শারদ তখনও কম্পিউটার টেবিলে বসে কাজ করছে। প্রিয়া দ্বিধা ছেড়ে ফেলে বলল, নামাজ পড়বেন না? শারদ কিছুটা চমকে গেল। তারপর বুঝতে পেরে মুখ না ফিরিয়ে বলল, এখানে কি চান? কিছু চাইতে আসেনি, আপনাকে নামাজের কথা বলতে এসেছে। ওটা আমার উপর ছেড়ে দিন, আপনার কাজ আপনি করুন। কিছু মনে করবেন না, একটা কথা বলি। প্রিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি তো নীরাকে খুব ভালোবাসতেন তাই না? অথচ আজ যখন কবরে সে একা পড়ে আছে, যেখানে একমাত্র প্রিয়জনের দোয়াই তাকে আরাম দিতে পারে, সেরকম কঠিন একটি সময় আপনি তার জন্য আল্লাহর কাছে তার নাজাত না চেয়ে কম্পিউটার নিয়ে পড়ে আছেন। ভালোবাসার এই ধরনটা আমার বুঝে আসছে না। এমন ভালোবাসার মূল্য কি বলুন, যে ভালোবাসা প্রিয় বন্ধুর চরম বিপদেও তার পাশে থাকে না? বলে প্রিয়া আর দাঁড়ালো না। সকালের নাস্তাটা প্রিয়াই বানাতে চেয়েছিল, কিন্তু শাশুড়ি আম্মা নিষেধ করলেন। আজ থাক, আজ হোটেলের নাস্তাই চলুক। তাছাড়া সবাই এটা পছন্দ করে। প্রিয়া বাইরের খাবার বেশি পছন্দ করে না। সে কোনো রকমে মুখে তুলল। প্রিয় উঠলে ওকে যত্ন করে নাস্তা খাইয়ে দিল। 11টার দিকে গোসল করিয়ে দিল। তারপর শাশুড়িকে জিজ্ঞেস করলো, দুপুরে কি খায়ও? তিনি জানালেন, তেমন কিছু খেতে চায় না, বেশিরভাগ ফিডার খেয়েই থাকে। কখনো মন চাইলে কলা বা চকোস খায়। প্রিয়া বুঝলো ওকে একটা নিয়মের মধ্যে আনা দরকার। প্রিয়া আজ অল্প করে ভাত নিয়ে বসলো। গল্প বলে চলে যাবার ভয় দেখিয়ে নানান কায়দা করে ওকে অর্ধেকটা ভাত খাওয়াতে পারল। সাজেদা হেসে বলল, খাওয়া নিয়ে এমনই করে বুঝলি। প্রিয়র নাক টেনে বলল, এখন থেকে রোজ খাবে, অভ্যাস হয়ে গেলে আর জ্বালাবে না। খুব ধীরে ধীরে পরিবর্তনগুলো আসতে শুরু করলো। হোটেলের নাস্তা আনা বন্ধ করে দিল প্রিয়া, কারণ বাসার সবাই প্রিয়ার বানানো নাস্তার ভক্ত হয়ে গেল। ও শ্বশুর তো প্রিয়ার হাতের পরোটা ভীষণ পছন্দ করে, কিন্তু প্রিয়ার কড়াকড়ির জন্য পারেন না। প্রিয়ার বক্তব্য হলো, আব্বুর বয়স হয়েছে, তার তেলের জিনিস কম খাওয়াই ভালো। তাই নরম সাদা রুটি সবজি দিয়ে। শ্বশুর সাহেব সেটাও তৃপ্তি নিয়ে খেতে শুরু করলেন, কারণ প্রিয়ার হাতের রুটি সবজিও অসাধারণ। বাসার সবাই প্রিয়ার রান্নার ভক্ত হয়ে গেল, কেবল একজন ছাড়া। যেন ভালো রান্না বা মন্দ রান্নায় তার কিছু যায় আসে না। প্রিয় এখন অল্প করে হলে নিয়মিত ভাত খায়। আগের মতো কোনো জেদি করে না। তার দুনিয়াটাই এখন আম্মু। আম্মু ছাড়া এখন আর কোনো কিছুই তার এত প্রিয় না। আগে বাবার সাথে ঘুমানোর জন্য বায়না ধরত, এখন সারাক্ষণ প্রিয়ার পায়ে পায়ে লেগে থাকে। মন চাইলে দাদুর কাছে যায়, নয়তোবা আম্মুই তার সব। প্রিয় রাত 10টা বাজলে ঘুমিয়ে পড়ে। তখন প্রিয়া রান্নাঘরের জমে থাকা কাজগুলো শেষ করে। শারদ কখনো ফিরতে অনেক রাত করে, কিন্তু সে যত রাতই ফিরুক, প্রিয়া বসে থাকে, তাকে গরম খাবারটাই সামনে দেয়। শারদ বেশ কয়েকদিন বলেছে তার জন্য খাবার নিয়ে বসে না থেকে ঢেকে রেখে যেতে। প্রিয়া শোনেনি। কিছুদিন যাবার পর এটা শারদের অভ্যাসে পরিণত হলো। সে ফিরলেই প্রিয়া খাবার গরম করতে শুরু করে দেয়। খাবার শেষে ওর সামনে 1 কাপ চা দিয়ে তারপর প্রিয়ার ছুটি। শারদ মনে মনে প্রিয়ার প্রতি কৃতজ্ঞ হয়, কিন্তু এর বেশি ভাবতে পারে না। নীরার কথা মনে পড়ে যায়। এরকমই একদিন শারদের সামনে চা দিয়ে প্রিয়া চলে যাচ্ছিল। শারদ ডাকলো, তোমার কি একটু সময় হবে? প্রিয়া চমকে গেল মনে মনে, কারণ প্রয়োজনের বাইরে শারদ কোনো কথাই বলল না। গত 1টি মাস ধরে এমনই দেখে আসছে প্রিয়া। ওর কাছ থেকে এর ব্যতিক্রম আশা করেনি প্রিয়া। আজ হঠাৎ শারদের এমন কথায় অবাক হওয়ারই কথা। প্রিয়া কিছু না বলে একটা চেয়ারে বসলো। শারদ কিছুক্ষণ ভেবে বলল, আমি নীরাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, ওকে নিয়ে সুখী ছিলাম, কিন্তু আমি হয়তো তোমাকে ঠিক বোঝাতে পারবো না। তুমি হয়তো আমার কাছে স্বামীর আচরণটাই আশা করো, কিন্তু আমার মনে আসলে। শারদ কথা শেষ না করেই থেমে গেল। প্রিয়া বলল, নীরাকে আপনি ভুলতে পারবেন না, এটাই স্বাভাবিক। আমি আপনার মনে নীরার স্থান দখল করতে চাইনি। আপনি আমাকে আপনার বন্ধু বা সহমর্মী মনে করতে পারেন। একজন স্ত্রী শুধু স্ত্রী না, সে ভালো বন্ধুও হতে পারে। আমি এর বেশি আপনার কাছে আর কিছু দাবি করিনি, আর করবও না। শারদ ছোট্ট করে হেসে মাথা ঝাঁকালো। তারপর বলল, বন্ধুত্বের দাবিতে আরেক কাপ চা পেতে পারি? চাটা অসাধারণ হয়েছে। প্রিয়া উচ্ছ্বাস চেপে মাথা নাড়ল। চায়ের কাপটা নিয়ে রান্নাঘরে এসে চোখের কোণে আসা পানিটুকু লুকিয়ে ফেলল। চা দিয়ে চলে আসার সময় জিজ্ঞেস করলো, প্রিয় ঘুমিয়ে পড়েছে? না। তাহলে তুমিও যাও, ঘুমাও। প্রিয়া হঠাৎ বলল, আপনি সারা রাত কম্পিউটারে কি কাজ করেন? বললে বুঝবে? প্রিয়া হাসলো। বুঝতে চায় না, কেবল বলতে চাই বেশি রাত জাগা ভালো না। একা এত বড় ব্যবসা পেরে উঠি না, তাই রাত জেগে কিছু কাজ করতে হয়। আপনার যদি মনে হয় আমার কাজে সাহায্যে আসতে পারে, তাহলে বলবেন। আমি কম্পিউটারে কিছু কিছু কাজ জানি। তাই নাকি? আচ্ছা, এই অংশটুকু টাইপ করে দেখাও তো, দেখি কি অবস্থা। বলে শারদ চেয়ার ছাড়ল। প্রিয়া সেই চেয়ারে বসে দেখলো চেয়ারটা গরম হয়ে আছে। প্রিয়া টাইপ করে দেখালে শারদ মনে মনে খুশি হলো। সামান্য হেসে বলল, ভালোই তো পারলে। তাহলে তোমাকে আমার টাইপিস্ট হিসেবে নিয়োগ করা যেতে পারে। প্রিয়া হেসে বলল, আমার চাকরিটা তাহলে কখন শুরু? আজ থাক, কাল রাত 12টার পর থেকে 1 ঘন্টা সময় দিলে চলবে। কি পারবে? প্রিয়া হাসলো। ইনশাল্লাহ, চাই তাহলে। চায়ের জন্য থ্যাঙ্কস। মনের মাঝে একটা হালকা ভালো লাগার অনুভূতি কাজ করছে। শারদ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, এটাই বা কম কিসে। সারাদিনের ক্লান্তি কেটে যায় যখন শারদের সাথে গল্প করে আড্ডা দেয়। প্রতি রাতেই শোবার আগে ঘণ্টাখানেক বসে থেকে শারদের কাজ এগিয়ে দেয় প্রিয়া। শারদ ওর কাজ থেকে খুশি, বলে, তুমি কোনো অফিস আদালতে কাজ করলে খুব ভালো নাম করতে পারতে। তোমার কাজ খুব গোছানো। প্রিয়া কিছু না বলে মুচকি হাসলো।
আজ শারদ ফিরতে অনেক দেরি করেছে। প্রিয়া খুব উদ্বিগ্ন ছিল। অবশেষে ওর বাইকের হর্ন পেয়ে খাবারগুলো একে একে গরম করতে শুরু করলো। শারদের শার্ট ভেজা দেখে প্রিয়া অবাক হয়ে বলল, বাইরে কি বৃষ্টি হচ্ছে নাকি? আপনি ভিজলেন কিভাবে? ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, টাওয়ালটা দাও তো। প্রিয়া দৌড়ে টাওয়াল নিয়ে এসে বলল, আপনি এখানটায় বসুন, আমি মাথা মুছে দিচ্ছি। শারদ বলল, আরে না, লাগবে না, আপনি বসুন তো। অগত্যা শারদ বসলে প্রিয়া চেয়ারের পেছনে দাঁড়িয়ে হালকা হাতে চুলগুলো মুছে দিয়ে বলল, হাত দিয়ে দেখুন হয়েছে কিনা। শারদ মাথায় হাত দিয়ে বলল, থ্যাঙ্কস। শার্টটা ঘরে যেয়ে বদলে ফেলুন, আমি বের করে রেখেছি। খেতে বসে শারদ বাড়ির টুকটাক খবর নিল। ওর খাওয়া শেষে প্রিয়া গরম চা বানিয়ে আনলো। আজ কি বসবেন? প্রিয়া জানতে চাইল। মানে? শারদ প্রথমে বুঝতে পারলো না, পরে মনে পড়াতে বলল, ও হ্যাঁ, তুমি ফ্রি হয়ে আসো। কিছুক্ষণ পর প্রিয়া শারদের কম্পিউটার টেবিলের পাশে এসে বসলো। শারদ ব্যাগ থেকে কিছুটা কাগজ বের করে প্রিয়ার হাতে দিয়ে বলল, পাতাগুলোতে সিরিয়াল নম্বর দেয়া আছে, একটু মিলাও তো। বলে শারদ 2-3 বার হাঁচি দিল। প্রিয়া সেদিকে লক্ষ্য করে বলল, বৃষ্টিতে ভিজেছেন তো, এজন্য এমন হচ্ছে। সম্ভবত। আমারই একটা সমস্যা, বৃষ্টিতে ভিজলে সমস্যা হয়। মা থাকলে এখনই তেলের বোতল নিয়ে বুকে মালিশ করা শুরু করে দিত। প্রিয়ার মুখ লজ্জায় লালচে হয়ে গেল, কিছু উত্তর করল না। শারদ তা টের পেয়ে বলল, তুমিও কি সেরকম কিছু ভাবছো নাকি? শারদ নিজেও জানে না সে কেন এটা বলল। প্রিয়া চুপ করেই রইল। শারদের মাথা থেকে দুষ্টু বুদ্ধিটা যায়নি তখনও। বলে ফেলল, কি উত্তর দিচ্ছ না কেন? জোর করে মাথা মুছে দিলে বুকে তেল মালিশ বাদ থাকবে কেন? প্রিয়া কাগজগুলো অর্ধেকটা কোনো মতে গুছিয়ে টেবিলে একপাশে রেখে আমতা আমতা করে বলল, আমি আসছি। বলে চলে যাবার জন্য ঘুরে দাঁড়াতে শারদ খপ করে ওর কবজি চেপে ধরল। প্রিয়া লজ্জায় এতটুকুন হয়ে গেল। শারদ ধীরে ধীরে ওকে কাছে টেনে আনলো। প্রিয়া শারদের হঠাৎ পরিবর্তিত আচরণে অবাক হলেও কিছু বলল না। শারদের চোখে মায়াবী ঘোর। প্রিয়া নিজেও শারদের ডাকে সাড়া দিতে উন্মুখ। এই মুহূর্তটার জন্য ও নিজেও যেন অপেক্ষা করছিল। শারদ ওকে কাছে টেনে জড়িয়ে ধরল। প্রিয়া নিজের শরীরের ভার শারদের বুকে ছেড়ে দিল। মুখ নামিয়ে আনার আগ মুহূর্তে শারদ ফিসফিসিয়ে বলল, নীরা, আমার নীরা। প্রিয়া ছিটকে সরে এলো শারদের কাছ থেকে। শারদের নেশা কেটে গেল। প্রিয়ার দু চোখে বর্ষার ধারা। কোনো রকমে উচ্চারণ করলো, আমি নীরা নই, আমি প্রিয়া। বলে কান্না চাপতে মুখে হাত দিল। শারদ বিস্ফোরিত চোখে ওর দিকে তাকিয়ে আছে। প্রিয়া শারদের দিক থেকে মুখ ফিরিয়ে বলল, আমি আসি, আমার ঘুম পাচ্ছে। প্রিয়া চলে যাবার পর শারদ বোকার মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর আপন মনে বলল, কি বলেছে আমি যে ও এত রাগ করলো? পরদিন সকালে নাস্তার টেবিলে প্রিয়ার সাথে দেখা হলেও সে আজ কোনো কথাই বলল না। বরং শারদকে দেখে সে প্রিয়কে কোলে নিয়ে ঘরে চলে গেল। শারদ প্রিয়ার অভিমানটা বুঝতে পারল, কিন্তু কিছু বলার সুযোগ তো এখন নেই। অফিসে গিয়েও কাজে মন বসাতে পারল না। বারবার ঘুরে ফিরে প্রিয়ার মুখটা ভেসে উঠছে চোখের সামনে। ও যেভাবে ডুকরে কেঁদে উঠছে তাতে বোঝা যায় ও খুব কষ্ট পেয়েছে। শারদ মনে মনে খুবই অস্থির হয়ে উঠল। প্রিয়ার ভুলটা ভাঙানো দরকার, কিন্তু কিভাবে? রাতে ফিরতে ফিরতে আজও রাত 11টা বেজে গেল। প্রিয়া ওকে দেখে প্রতিদিনের মতো খাবার গরম করে টেবিলে দিয়ে শারদের আসার অপেক্ষা করছিল। শারদ চেয়ারে বসতে প্রিয়া আসছি বলে ঘরে চলে গেল। শারদ খাওয়া শেষ করে নীরবে কম্পিউটারে গিয়ে বসলো। প্রিয়া চায়ের কাপটা রেখে চলে যাচ্ছিল। শারদ পেছন থেকে ডাকলো, একটু শুনবে প্লিজ? শারদ তাকিয়ে আছে প্রিয়ার দিকে। সে আবারও বলল, একটা জরুরি কথা ছিল তোমার সাথে। জি বলুন। প্রিয়া নির্লিপ্ত কণ্ঠে বলল। শারদ চেয়ার ঘুরিয়ে ওর মুখোমুখি হলো। প্রিয়া ভুলেও শারদের দিকে তাকাচ্ছে না। শারদ ওকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলল, তুমি কি আমার উপর রেগে আছো? না। প্রিয়া অকারণে ওড়না ঠিক করলো। তাহলে আমার সাথে কথা বলো না কেন? কই বলি তো, সকালেই তো বললাম। প্রিয়া মাটির দিকে চেয়ে থেকে বলল। শারদ একটু চড়া গলায় বলল, আমার দিকে তাকাতে কি হয় তোমার? আমি কথা বলছি আর তুমি অন্যদিকে তাকিয়ে আছো। প্রিয়া ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে শারদের দিকে তাকালো। শারদ ওর দিকে তাকিয়ে নরম সুরে বলল, তুমি আমাকে ভুল বুঝছো। ওটা স্লিপ অফ টাং ছিল, মুখ ফসকে বের হয়ে গেছে। প্রিয়া একটু ভেবে নিয়ে এবার শান্ত কণ্ঠে বলতে লাগলো, আসলে আপনি আমাকে ভুল বুঝছেন। আমি এজন্য কষ্ট পাইনি যে আপনি আমাকে নীরা বলে ডেকেছেন, বরং কষ্ট পেয়েছি এজন্য যে আপনি আমাকে নীরা মনে করে আপনার আবেগ প্রকাশ করতে যাচ্ছিলেন। নীরার ব্যাপারে আমার কোনো জেলাসি নাই, কারণ আমি তার প্রতিদ্বন্দ্বী নই। নীরা আপনার প্রথম ভালোবাসা, আর আমি একজন স্বতন্ত্র ব্যক্তি সত্তা। আমার ভালো লাগা ভালোবাসা আমার নিজস্ব। আপনি প্রথমেই পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে আপনি আমাকে আপনার প্রথম স্ত্রীর স্থান দিতে পারবেন না। সেটা শুনতে খারাপ লাগলেও সেটা ছিল আপনার সরল স্বীকারোক্তি। আবার আমাকে যে বন্ধুত্বের মর্যাদা দিয়েছেন সেটাও আমার জন্য আনন্দের ছিল। কিন্তু এটা খুবই কষ্টকর যে আপনি আমাকে নীরার জায়গায় বসিয়ে আমার মাধ্যমে নীরাকে পেতে চাচ্ছিলেন। আমি নীরা রোল প্লে করার জন্য এ বাড়িতে আসিনি। আমি প্রিয়র মা হয়ে এসেছি। আজ থেকে অতটুকুতে সন্তুষ্ট থাকবো, কারো কাছে বাড়তি কিছু চাই না। একটানা কথাগুলো বলে হাঁপিয়ে উঠল প্রিয়া। শারদ ওর দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, তোমার বয়স কম, তাই জেদটা বেশি। তুমি অযথাই আমার উপর রাগ করছো। তুমি যা ভাবছো বিষয়টা সেরকম না। আমি তোমাকে চেয়েছিলাম সেদিন। নীরা শব্দটা মুখ থেকে বেরিয়ে আসে আমার অজান্তে।
প্রিয়ার সাথে সাথে বলল, মানুষের মনে যে কথা থাকে সেটাই অজান্তে মুখে চলে আসে। আপনার ক্ষেত্রেও তাই হয়েছে। তাহলে তুমি আমার কথা বিশ্বাস করছো না? আমার বিশ্বাস অবিশ্বাসে আপনার কিছু যাবে আসবে না, দীর্ঘশ্বাস ফেলে বলল প্রিয়া। যদি বলি যায় আসে, তবে বুঝবো আমাকে সান্ত্বনা দিতে চেষ্টা করছেন। আসলে আপনার মনে আমার জন্য কোনো জায়গা নেই। শারদ নীরবে তাকিয়ে রইল ওর দিকে। প্রিয়া চলে যাবার জন্য এগোতে পেছন থেকে শারদ ডাকলো, তাহলে আমার চাকরিটাও কি তুমি করছো না? প্রিয়া কিছুক্ষণ ভেবে উত্তর দিল, সত্যি যদি আমার সাহায্য আপনার প্রয়োজন হয়ে থাকে তবে বলবেন, আমি করে দেব। বলে প্রিয়া পাশের ঘরে চলে গেল। আজ প্রায় সপ্তাহখানেক হয়ে গেল প্রিয়া শারদের সাথে খুব প্রয়োজন ছাড়া কথাই বলছে না। সবার সামনে থাকলে তবুও টুকটাক বলে ভদ্রতা রক্ষা করে, কিন্তু একাকী পরিবেশে মুখে কুলুপ এঁটে থাকে। শারদ প্রশ্ন করলে উত্তর দেয়, নতুবা চুপ থাকে। চা দেবার সময় যদি শারদ বসতে বলে তবে বসে, নতুবা ঘরে গিয়ে শুয়ে পড়ে। এভাবেই চলছে গত 1 মাস ধরে। শারদ একবার ভেবেছে প্রিয়া তার নিজের মতো থাকুক আর সে তার নিজের মতো, কিন্তু প্রিয়াকে একেবারে ইগনোর করাও সম্ভব হচ্ছে না। আগে শারদের বিভিন্ন প্রয়োজনীয় কাজগুলো মা করে দিত, আর এখন প্রিয়া তার সমস্ত প্রয়োজনের দিক সুচারুরূপে লক্ষ্য রাখে। তার বলা ছাড়াই তা সুন্দরভাবে সম্পন্ন করে রাখে। বলা যায় প্রিয়া ছাড়া তার সবকিছু অচল হয়ে যায়। এটা ছাড়াও শারদ প্রিয়ার উপস্থিতিতে এক ধরনের মানসিক প্রশান্তি অনুভব করে। প্রিয়ার আরেকটা গুণ হলো সে রেগে থাকলেও শারদের প্রয়োজনীয় দিকগুলো খেয়াল রাখে আর যথাসময় করে দেয়। সবার সামনে স্বাভাবিক ব্যবহার করে, কাউকে রাগটা বুঝতে দেয় না। এদিক থেকে নীরা ছিল সম্পূর্ণ বিপরীত। সে রাগ করলে শারদের সাথে কথাও বলতো না, কোনো কাজও করে দিত না। তার হাত পাথরে মাফ চাইলেও তুলকালাম কাণ্ড করত। এসব ভাবতে গিয়ে শারদের মনে নীরার সাথে প্রিয়ার একটা তুলনা চলে আসতে চাচ্ছিল, কিন্তু শারদ তাড়াতাড়ি মনের চিন্তাকে মনেই ফেরত পাঠিয়ে দিল। শারদ আজ ইচ্ছে করে দেরি করলো। গেটের সামনে আসতে দোতলায় তার নিজের রুমের দিকে তাকালো। দেখলো একটা নারী মূর্তি সরে গেল বারান্দা থেকে। তার মানে প্রিয়া ওর দেরি দেখে চিন্তিত। শারদ না খেয়ে নিজের রুমে চলে গেল। প্রিয়া খাবার রেডি করে কিছুক্ষণ বসে থেকেও যখন শারদের দেখা পেল না, তখন শারদের রুমে গেল। দেখলো শারদ পোশাক না পাল্টেই খাটে পা ঝুলিয়ে শুয়ে আছে। প্রিয়া একটু কাছে গিয়ে ডাকলো, এই যে শুনছেন? শারদের জবাব নেই। প্রিয়া আরও খানিকটা এগিয়ে গিয়ে বলল, খাবেন না? শারদের কোনো জবাব না পেয়ে প্রিয়া এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে ওর পা থেকে জুতাগুলো খুলল। তারপর পা দুটো ধরে বিছানার উপর তুলে দিলে শারদের তন্দ্রা ছুটে যায়। সে উঠে বসে বলে, আরে ঘুমিয়ে পড়েছিলাম নাকি? প্রিয়া উঠে বসে বলে, খাবেন না? শারদ বলল, শরীরটা খুব খারাপ লাগছে, তাই খেতে ইচ্ছে করছে না। শারদ জানে এটা প্রিয়াকে দুর্বল করার অন্যতম হাতিয়ার। শরীর ভালো না বললে বাড়তি যত্ন আত্মি মিলবেই। হলো তাই। প্রিয়ার মুখ কিছুটা নর্মাল হলো। বলল, কেন, কি হয়েছে? শারদ খুক খুক করে কেসে বলল, কি জানি, জ্বর জ্বর লাগছে। প্রিয়া কিছুক্ষণ সংকোচ করে শারদের কপালে হাত রাখলো। শারদ ওর হাতের ওপর হাত রেখে বলল, আহ, তোমার হাতটা কি ঠান্ডা? প্রিয়া হাত সরিয়ে নিয়ে বলল, কই, জ্বর তো নেই। শারদ ওর হাত টেনে নিজের গলায় লাগিয়ে বলল, ভালো করে দেখো। প্রিয়া হাতটাকে টেনে সরাতে চেয়েও পারল না। শারদ মিটিমিটি হাসছে। প্রিয়া সরে যেতে গিয়ে বাধা পেল। শারদ উঠে দাঁড়িয়েছে। প্রিয়া নিজের হাতটা টান দিল। শারদ ওকে এক ঝটকায় নিজের বুকের সাথে মিশিয়ে দিল। প্রিয়া ছটফটিয়ে উঠল, সরে যাবার চেষ্টা করলো, কিন্তু শারদ ওকে এত শক্ত করে ধরেছে যে নড়াচড়া করার উপায় নেই। শারদ ওর মুখের কাছে মুখ নিয়ে বলল, সেদিন একটু ভুল করেছি বলে এভাবে শাস্তি দেবে তুমি? আমার কষ্ট হয়, বোঝো না? প্রিয়ার মুখের আধা ইঞ্চি তফাতে শারদের মুখ। সে ছাড়ুন বলে সরে যেতে চেষ্টা করলো, কিন্তু শারদ আরও চেপে ধরল। প্রিয়া কুকিয়ে উঠল, আহ, লাগছে কিন্তু। শারদ যেন কিছুতেই শুনতে পাচ্ছে না। আগ্রাসীর মতো ওর ঠোঁট জোড়া দখল করে নিল আর পিপাসার্থ মরুর ন্যায় নিজের পিপাসা মেটাতে লাগলো। কতক্ষণ ওভাবে ছিল ওরা বলতে পারবে না। প্রিয়া শারদকে ধাক্কা দিলে শারদ যেন হুঁশ ফিরে পেল। প্রিয়ার কানের কাছে মুখ নিয়ে বলল, বিশ্বাস করো, শুধু তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে। প্রিয়া জোর করে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, বিশ্বাস করি না। বলে প্রিয়া হাঁপাতে লাগলো। শারদ ওকে আবার টেনে ধরল, কি করলে বিশ্বাস হবে? তুমি আমাকে পাগল করে ফেলেছো, কিন্তু তোমার এই উদাসীনতা আমাকে তোমার দিকে চুম্বকের মতো টানছে। প্রিয়া ওর বাঁধন থেকে ছাড়া পাওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতে লাগলো, কিন্তু শারদের বজ্র কঠিন বাঁধন এতটুকু ঢিলে হলো না। সে প্রিয়ার গালে একটা চুমু দিয়ে বলল, আত্মসমর্পণ করো, নইলে ছাড়া পাবে না। প্রিয়ার বেশবাস এলোমেলো হয়ে পড়েছে। ওড়নাটা কোথায় পড়েছে কে জানে। শারদ ওর দিকে বেহায়ের মতো তাকিয়ে আছে, দৃষ্টিতে মুগ্ধতা। এবার ছাড়ুন না প্লিজ। আগে বলো আমাকে ভালোবাসো। মোটেও না, বলবো না। বলবে না? প্রিয়া কিছু বলার সুযোগ পেল না। শারদ আবার ওর মুখ নামিয়ে আনলো। প্রিয়া নিজের অজান্তেই শারদের পিঠে আঁকড়ে ধরল। প্রিয়ার দম বন্ধ হয়ে আসতে চাইল। শারদকে সরিয়ে দেবার জন্য একটু জোরেই ধাক্কা দিল। শারদ এবার ওকে ছেড়ে দিয়ে বলল, যাও, আমার খাবার দাও। প্রিয়া মাটি থেকে ওড়নাটা কুড়িয়ে নিয়ে গায়ে জড়ালো। তারপর কাঁপা কণ্ঠে বলল, হাত মুখ ধুয়ে আসুন, খাবার ঠান্ডা হয়ে যাবে। খাবার সময় দুজনে আর তেমন কথা হলো না। চায়ের কাপ রেখে আসার সময় প্রিয়া বলল, আমার খুব ঘুম পাচ্ছে, আমি গেলাম। একটু বসো না, এমন করো কেন?
ওর কথার ধরনে প্রিয়ার হাসি পেয়ে গেল। হাসি চাপলেও তা শারদের নজর এড়ালো না। প্রিয়াকে হ্যাঁচকা টানে নিজের কোলের উপর বসালো। হাসলে কেন? কই হেসেছি, আপনি খামোখাই দোষ খুঁজে বেড়াচ্ছেন। শারদ কিছু বলতে যাবে তখনই পাশের রুম থেকে প্রিয় কেঁদে উঠল আম্মু বলে। প্রিয়া দ্রুত ছুটে গেল সেখানে। পরদিন প্রিয়ার চাচা মিজানুর রহমান এলেন প্রিয়াকে দেখতে। এক গাদা ফলমূল নাস্তা নিয়ে এলেন। পাপিয়ার বিয়ে সামনের সপ্তাহে। সাজেদাকে অনুরোধ করলেন প্রিয়াকে যেন 2 দিন বাড়িতে থেকে আসার অনুমতি দেওয়া হয়। সাজেদা হাই বললেন, বোনের বিয়েতে যাবে তো অবশ্যই, তবে প্রিয় তো ওকে ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারবে না। চাচা সহস্যে বললেন, আরে নানু ভাই নিয়ে যাবে, জামাইও যাবে, আমি সব ব্যবস্থা রেখেছি। অগত্যা সাজেদা অনুমতি দিলেন। রাতে শারদ সব শুনে বলল, কবে যাবে? আগামীকাল সন্ধ্যায়। শারদ হঠাৎ বলল, আমিও যাব। প্রিয়া অবাক হয়ে বলল, আপনি যাবেন? হ্যাঁ, শ্বশুরবাড়ি যাব না, কি বলো? প্রিয়া একটু চিন্তায় পড়ে গেল। বিয়ের পর এবারই চাচার বাড়িতে প্রিয়ার প্রথম থাকতে আসা। চাচা যান খুবই খুশি হলেন, কিন্তু তিনি পাপিয়া সামিয়াকে ডেকে ওদের ঘরে নিয়ে যেতে বললেন। শারদকে ডেকে নিজের সাথে বসালেন। চাচি প্রিয়াকে দেখে কতটা খুশি হলেন ঠিক বোঝা গেল না, কিন্তু যেহেতু শারদ পাপিয়ার হবু বরের আপন খালাতো ভাই, সেই সূত্রে শারদের সাথে আপ্যায়নটা যথাযথভাবেই করলেন। প্রিয়ার চাচা জানালেন, বরের বাড়ির মেহমান সহ ঢাকার বাইরে থেকে আসা কিছু ভিআইপি গেস্টদের জন্য তিনি বাসার কাছে একটি হোটেলে থাকার ব্যবস্থা করেছেন। সেই সুবাদে প্রিয়া আর শারদের জন্য রুম বরাদ্দ করা হয়েছে। 3টা গাড়ির সার্বক্ষণিক ব্যবস্থা রাখা হয়েছে অতিথিদের বাসা থেকে হোটেলে আনা নেওয়ার জন্য। যদিও হোটেল বাসা থেকে খুব বেশি দূরে নয়। চাচি মৃদু আপত্তি করেছিলেন, প্রিয়া তো ঘরেরই মেয়ে, ও তো ঘরেই থাকতে পারে। চাচা এক ধমক দিয়ে চাচিকে সরিয়ে দিয়েছেন। বেশি বোঝো? এখানে হই হুল্লোড়ে নতুন জামাইয়ের আপ্যায়নের ত্রুটি হলে প্রথমত সে নিজের ঘরের জামাই, দ্বিতীয়ত আরেক মেয়ের জামাইয়ের আপন খালাতো ভাই। জামাইয়ের অনাদর হলে পাপিয়ার শাশুড়ি বিষয়টাকে সহজভাবে নাও নিতে পারেন। চাচি পরিস্থিতির গুরুত্ব বুঝে চুপ করে গেলেন, কিন্তু প্রিয়ার এই সুখী সুখী চেহারাটা তার অন্তর্জ্বালা আরও বাড়িয়ে দিচ্ছিল। তার ধারণা তার মেয়ের সুবাদে প্রিয়া এত ভালো বর পেয়েছে। প্রথম দিনের ঘরোয়া অনুষ্ঠান শেষে চাচা যান নিজের সাথে করে শারদ প্রিয়াকে হোটেলে পৌঁছে দিলেন। তারপর ওদের পছন্দ মতো রুমের ব্যবস্থা করে তবে বাড়ি ফিরলেন। হোটেল কর্তৃপক্ষকে বারবার সতর্ক করা হলো আমার কোনো গেস্টের যেন এতটুকু অসম্মান না হয়। নিরিবিলি পরিবেশ পাওয়াতে প্রিয়া খুশি হলো, কারণ বিয়ে বাড়ির ভিড়ে প্রিয়র কষ্ট হতো। এখানে ওকে নিজের মতো করে খাওয়া গোসল করাতে কোনো সমস্যা হচ্ছে না। প্রিয়কে মানুষ করতে গিয়ে প্রিয়ার ওকে নিজের সন্তানই মনে হয়। প্রিয়কে এতটুকু কাজ ছাড়া করে স্বস্তি পায় না প্রিয়া। ওর সাথে যতক্ষণ সময় কাটায় মনটা অনাবিল আনন্দে ভরে থাকে। প্রিয়কে ঘুম পাড়িয়ে শারদের পেছনে এসে দাঁড়ালো প্রিয়া। শারদ ল্যাপটপে কাজ করছিল। একবার ঘাড় ফিরিয়ে প্রিয়াকে দেখে ওর হাত দুটো পেছন থেকে টেনে নিজের গলার মালার মতো ঝোলালো। তারপর মাথাটা পেছনে হেলিয়ে প্রিয়াকে উল্টো দিক থেকে দেখতে লাগলো। প্রিয়া হেসে ওর মাথাটা সোজা করে দিল। কাজ করুন। আর তুমি? প্রিয়কে টেনে ধরে বলল শারদ। আমি বসে বসে বই পড়ব। আরে কি বলে, পাগল নাকি? এমন সুন্দর রাতটা মিস করব যেখানে হাম তুম এক কামরে মে বন্ধ হো? বলে শারদ ল্যাপটপ বন্ধ করে প্রিয়ার দিকে ফিরে বসলো। প্রিয়া অস্বস্তি নিয়ে বলল, আপনি কাজ করুন, আমি না হয় পাশে বসি। শারদ প্রিয়ার কাঁধে হাত রেখে সিরিয়াস ভঙ্গিতে বলল, তোমাকে কিছু কথা বলি করে বলা হচ্ছে না। আজ যখন সুযোগ পেলাম, চলো নিজেদের কথাগুলোই শেয়ার করি, কি বলো? ঠিক আছে, চলুন বাইরে বসি, বারান্দাটা খুব সুন্দর, চলো। এরপর দুজনে প্রায় সারা রাতে নিজেদের জীবনের নানান কথা তুলে ধরল। শারদ নীরার কথা বলল, প্রিয়া মন দিয়ে শুনল। শারদ এক পর্যায়ে বলল, তোমাকে সত্যি করে বলি, তুমি নীরা থেকে সম্পূর্ণ আলাদা। তোমার ধৈর্য, সহনশীলতা আর কেয়ারিং পারফরম্যান্স আমাকে মুগ্ধ করেছে। যাহ, বাড়িয়ে বলছেন। সরি, বাড়িয়ে বলার অভ্যাস নেই, আর ফ্ল্যাটারি করাও আমার পছন্দ না। আমি যা বলছি মন থেকে বলছি। আমি খুব খুশি যে তুমি আমার মেয়েটাকে সুন্দর ইসলামী আদর্শে বড় করছো। সেদিন শুনলাম ও ঘুমোতে যাবার দোয়া পড়ছে, শুনতে এত ভালো লাগছিল। মাশাআল্লাহ বলুন, নয়তো নজর লেগে যাবে। মাশাআল্লাহ। শারদ প্রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, একটা সত্যি কথা বলবে? প্রিয়া ইঙ্গিতে জিজ্ঞেস করলো, তোমার কোনো প্রেম কাহিনী নেই? তুমি তো দারুণ একটা মেয়ে, অনেক পুরুষের স্বপ্নকন্যা, তোমার এমন কিছুই নেই? প্রিয়া মাথা নাড়ল। বিলিভ ইট অর নট, আমি আলহামদুলিল্লাহ এসব থেকে মুক্ত। ছোটবেলা থেকে পারিবারিক ধর্মীয় অনুশাসনে বড় হয়েছি। বাবা মা মারা যাবার পর থেকে চাচা যেন আগলে রেখেছেন। অল্প বয়স থেকে বোরকা পরা ধরেছি। এই তো। ওয়াও, তুমি তো তাহলে একেবারে আনকোরা জিনিস। কি বললেন? প্রিয়া ওর কাছ থেকে সরে কড়া দৃষ্টিতে তাকালো। মাফ চাই, স্লিপ অফ টাং বলে সাথে সাথে কান ধরল শারদ। প্রিয়া ওকে সরিয়ে দিয়ে বলল, সরুন, আমি এখন ঘুমাতে যাব। আরে বাবা, সরি বলেছি তো। আসলে ভার্সিটিতে বন্ধুদের সাথে বলতে বলতে ভাষার 12টা বেজেছে। সত্যি বলতে কি, তোমার মতো মেয়ে এ যুগে কম। এখন তো ভেজালের যুগে চকচকে সুন্দর প্যাকেটে বাঁশি পচা জিনিস যেমন আমাদের ঘরে ঢুকছে, তেমনি আলগা চটকের আবরণে মেকআপ সুন্দরীদের কারণে আমার মতো ছেলেদের মাথা নষ্ট হচ্ছে। নীরার সাথে আমার বিয়েটাও ছিল একটা অ্যাক্সিডেন্ট। থাক, প্রিয়া বাধা দিল, উনি মারা গেছেন, ওনার সম্পর্কে এভাবে বলেন না।
শারদ প্রিয়ার হাত ধরে বলল, তুমি সত্যিই খুব ভালো মেয়ে, ইউনিক। একটা কথা রাখবে আজ? প্রিয়া তাকালো, কিছু বলল না। আমাকে ছেড়ে কখনো যেও না প্লিজ। আমার না রাগটা খুব বেশি, রাগ উঠলে মাথা ঠিক থাকে না, কি বলি বুঝে বলি না, পরে কষ্ট পাই। প্রিয়া ওর হাতে মৃদু চাপ দিয়ে বলল, ইনশাআল্লাহ আপনাকে কখনো রাগাবো না, এই চেষ্টাই থাকবে আমার। শারদ ফিসফিসিয়ে বলল, তোমার সাথে থেকে জানছি হালাল প্রেমের কি মজা, সুস্বাদু এবং পুষ্টিকর। আপনি না আসলে অসভ্যদের মতো কথা বলেন। তোমার সাথে তো বলছি, বাইরের কারোর সাথে তো বলছি না। শারদ প্রিয়াকে টানলো, চলো ঘুমাতে যাই, একটু পরে আজান হবে। আমি তো ঘুমাবই না, আপনাকেও ঘুমাতে দেব না, চলুন কথা বলি। আজ পাপিয়ার বিয়ে। চাচাজানের বাড়িতে উৎসব একেবারে তুঙ্গে। শারদ একটা কাজে বাইরে গেছে বলেছে, ঘন্টা খানেকের মধ্যেই কাজ শেষ করে একেবারে বরপক্ষের সাথে ফিরবে। প্রিয়া ভেতরে একেবারে মেয়েদের মাঝখানে বসে আছে প্রিয়কে কোলে নিয়ে। সবাই মেহেদি দিচ্ছে। সামিয়ার এক খালাতো বোন প্রিয়কে নিয়ে খুব মাতামাতি করছে, কোলে নেয়, চুমু দেয়। প্রিয়া ভদ্রভাবে হেসে প্রিয়কে সরিয়ে নেয়, কারণ মেয়েটা বারবার ওর গাল ধরে বিরক্ত করছিল। এরই মধ্যে সামিয়ার আরেক খালাতো বোন এসে প্রিয়কে কোলে নিয়ে হাঁটাহাঁটি করা শুরু করলো। প্রিয়া উঠে গিয়ে প্রিয়কে ওর কোল থেকে নামালো, পড়ে যাবে বলে। কয়েকজন প্রিয়াকে ধরলো, আপু মেহেদি দিয়ে দেন না, আমার বাবুটা বিরক্ত করবে, তোমরাই দাও না, আমিও তো ভালো পারি না। এসব বলার পরও একটা মেয়ে, সম্ভবত সামিয়ার ফ্রেন্ডের কেউ হবে, সে এসে প্রিয়ার হাতে টিউব গুজে দিয়ে বলল, একটা হাতে দিয়ে দেন না আপু প্লিজ। অগত্যা প্রিয়া মেহেদি লাগাতে শুরু করলো, তবে বারবারই ও প্রিয়র দিকে তাকিয়ে ওকে লক্ষ্য রাখতে শুরু করলো। মেহেদি লাগাতে লাগাতে কয়েক মিনিট পর আবার তাকালো, অমনি বুকটা ছাদ করে উঠল, প্রিয় নেই। প্রিয়া টিউব ফেলে লাফ দিয়ে উঠে দাঁড়ালো। কয়েকজনকে জিজ্ঞেস করাতে বলল, সামিয়ার বান্ধবীরা ওকে নিয়ে বাইরে গেছে। প্রিয়ার ছটফটানি দেখে কে, নিজে বাইরে যেতে পারছে না, একে তাকে অনুরোধ করতে লাগলো, এই আমার বাচ্চাটাকে একটু নিয়ে আসো তো, বলো আমি ডেকেছি। চাচি এমন সময় ঘরে ঢুকে প্রিয়ার তরপানি দেখে মুখ ঝামটা দিলেন, ইস তোর যত ঠং, নিজের পেট থেকে ফেললে তবু বুঝতাম, এত আদিক্ষেতা কিসের? ওরা নিয়ে গেছে, নিয়ে যাবে না। চাচি ছোট মানুষ, ভিড়ে ব্যথা ট্যাথা পেলে। অজানা আশঙ্কায় প্রিয়া কেঁপে উঠল। কিছুক্ষণ পর সামিয়ার বান্ধবী ঢুকলো ঘরে। প্রিয়া দৌড়ে গেল, এই প্রিয় কোথায়, যাও ওকে নিয়ে আসো। মেয়েটা হাসলো, প্রিয় তো বাইরে ফ্লোরার কোলে, যার কোলে থাক, নিয়ে আসো প্লিজ। মেয়েটা কাঁধ ছাকিয়ে বের হয়ে গেল। ঘরে যারা ছিল তারা নিজেদের মতো কাজ করতে লাগলো, কেউ ফিসফিস করে বাঁকা মন্তব্য করতে লাগলো। মেয়েটা যে গেছে গেছে, ফেরার নাম নেই। টেনশনে প্রিয়া ঘেমে ভিজে গেছে। প্রিয় দেখতে গোলগাল নাদুস নুদুস পুতুলের মতো দেখতে বলে সবাই ওকে দেখলেই আদর করতে চায়, কোলে নিতে চায়। প্রিয়ার এটাই টেনশন। আজকাল মানুষগুলো অমানুষ হয়ে গেছে, বিয়েবাড়ির মতো হুলস্থুলেই সুযোগ পেলে নোংরামি করতে ছাড়ে না। এদিকে সবাই যার যার মতো আনন্দে মশগুল, বরের আসার অপেক্ষা করছে। হঠাৎ মনে পড়ল, শারদ আর মা এসে যখন জানবে তখন কি হবে। প্রিয়া পর্দা সরিয়ে বারবার বাইরে উঁকি দিতে লাগলো। এদিকে 1 ঘন্টার উপরে হয়ে গেছে, প্রিয় ফিরছে না দেখে প্রিয়া ভীষণ অস্থির হয়ে সামিয়াকে ডাকলো। ওকে বলে ওর বান্ধবীতে ডাকলো। সবাই এসে জানালো প্রিয়া কার কোলে চড়ে যেন বাইরে গেছে, ও খুব কাঁদছিল তো তাই। প্রিয়ার মনে হলো ও এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাবে। মেয়েটাকে ধমক দিয়ে বলল, কাঁদছিল তো আমাকে না দিয়ে বাইরে পাঠালে কেন? মোটামুটি একটা গোলমেলে পরিবেশ সৃষ্টি হলে প্রথমে চাচি, তারপর বাইরের কিছু মহিলার মাধ্যমে চাচাজানের কান পর্যন্ত পৌঁছালো খবরটা। চাচাজান নিজের ভেতরে এসে প্রিয়ার অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? প্রিয়া কেঁদে মুখ চোখ লাল করে ফেলেছে। এবার ওর মনে অন্য আশঙ্কা দানা বাঁধছে, প্রিয়কে কেউ নিয়ে গেল না তো? চাচাজান সান্ত্বনা দিলেন, ঘাবড়াস না মা, আমি দেখছি, একটু ধৈর্য ধর। প্রিয়া মনে মনে আল্লাহকে ডাকলো, আল্লাহ আমার বাবুটাকে নিরাপদে রেখো। বরপক্ষের লোক এসে গেলেও কেউ হইচই করতে পারছে না, কারণ গোটা বিয়ে বাড়িতে একটা বাচ্চা হারিয়ে গেছে এই সংবাদ দাবানলের মতো ছড়িয়ে পড়ল। প্রিয়ার জ্ঞান ফেরার পর সে উঠে দরজার দিকে যাওয়ার চেষ্টা করলো। কেউ কেউ বাধা দিল, এই প্রিয়া তুমি তো টলছো, পড়ে যাবে তো। তবু প্রিয়া দরজা পর্যন্ত যেতেই ঝড়ের বেগে শারদ ঢুকলো। প্রিয়া ওকে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। পেছনে সাজেদা হাই এবং মাজেদাও প্রবেশ করলেন। শারদ কঠিন ধমকে প্রশ্ন করলো, তুমি কি করছিলে, কোথায় ছিলে? প্রিয়া মেহেদি শব্দটা উচ্চারণ করতেই প্রচণ্ড চর খেয়ে ছিটকে পড়ল। শারদ উন্মাতের মতো প্রচণ্ড বকা দিয়ে বলতে লাগলো, আমার বাচ্চার যদি কিছু হয় তো তোমার খবর নেব আমি। প্রিয়ার গালে 5 আঙ্গুলের দাগ বসে গেল। শারদ মেয়ের দিকে তাকিয়ে বলল, ও ওখানেই থাকবে, ওকে নেব না আমি। খবরদার, যদি তুমি ওকে নেবে তো আই ডোন্ট নিড হার। শারদ প্রচণ্ড জোরে শব্দগুলো বলাতে সাজেদা কেঁপে উঠলেন। কিছুটা দূর থেকে চাচি দেখে মনে মনে আনন্দে আত্মহারা হলেন। খুব হয়েছে, এবার আহ্লাদ বেরোবে ভাবলেন তিনি। সাজেদা ছেলেকে সরিয়ে প্রিয়াকে ধরে তুললেন। প্রিয়া উঠতে গিয়ে আবার পড়ে গেল। সবাই বলল সেন্সলেস হয়ে গেছে। শারদ দেখেও মুখ ঘুরিয়ে চলে গেল। সাজেদা ঘন ঘন চোখ মুছছেন। আঁখ পরানো বন্ধ করা হলো। বর আরমান নিজে এসে শারদকে সান্ত্বনা দিতে লাগলো। রাত প্রায় 12টার কাটা ছুঁছুঁই করছে। তখনই একদল ছেলে হোন্ডা নিয়ে হর্ন দিতে দিতে প্রবল উল্লাস করে বিয়ে বাড়িতে প্রবেশ করলো। ওদের সাথে কিছু মেয়েও আছে। তাদের একজনের কোলে প্রিয়, হাসছে আর বেলুন নাড়াচ্ছে। সাজেদা হাই সহ বাড়ির কাকিরা গেটের কাছে দাঁড়িয়েছিল। প্রিয়কে ঢুকতে দেখে সাজেদা দৌড়ে ওর কাছে গেলেন।
দাদুমণি, আমার দাদুমণি, তুমি কোথায় চলে গিয়েছিলে? এরই মধ্যে শারদ ঢুকলো বাইক নিয়ে। সে এরই মধ্যে পুরো পাড়া চষে এসেছে। প্রিয়কে দেখে বাইক মাটিতে কাত করে ফেলে ছুটে এলো। ওকে নিজের কাছে টেনে নিয়ে আদর করতে লাগলো। আব্বু সোনা, তুমি কোথায় চলে গিয়েছিলে? এরই মধ্যে পেছনে হই হট্টগোল শুনে সবাই পেছনে তাকিয়ে দেখলো চাচাজান ছেলেগুলো আর সাথের মেয়েগুলোকে সমানে বকে চলেছেন। একটা ছেলেকে তো চরই দিয়েছেন কষিয়ে। সবাই তাকে শান্ত করতে লাগলো। থাক ভাই, উত্তেজিত হয়েন না, আল্লাহ রহমতে বাচ্চা তো সহি সালামতে ফিরে এসেছে। চাচাজান তবুও ছাড়লেন না। সাথের মেয়েটাকে প্রচণ্ড ধমকে জিজ্ঞেস করলেন, তোমাদেরকে ওর মা প্রিয়া মানা করেছিল ওকে নিতে? কি হলো, কথা বলছো না কেন? প্রচণ্ড জোরে ধমক দিলেন চাচাজান। মেয়েটা ধমকে কেঁপে উঠল, কিন্তু কোনো জবাব দিল না। চাচাজান বলে চললেন, তোমাদের জন্য ওর মা কত কষ্ট পেল, বকা খেলো, মার খেলো, সব তোমাদের জন্য। বলো কেন করেছ? চাচাজানের কথায় স্পষ্ট হলো প্রিয়ার অকারণে চর খাওয়ার বিষয়টা তার পছন্দ হয়নি, কিন্তু তিনি সরাসরি কাউকে বলতে পারছিলেন না। এর মধ্যে চাচি সালেহা বেগম এসে স্বামীকে থামাতে চেষ্টা করলেন। আচ্ছা হয়েছে, ওরা বাচ্চা মানুষ, কি হয়েছে? বাচ্চাটাকে নিয়ে তো ঘুরতে গিয়েছিল, এসো তো। মেয়েটা চাচাজানের প্রচণ্ড ধমকে একটু একটু কাঁদছিল। অপমানের চোখে পানি চলে এসেছে তার। চাচির কথায় এই পর্যায়ে সে রাগের মনের কথা উগরে দিল। আন্টি তো বলেছে বাবুকে নিয়ে ঘুরে এসো, আমাদের কি দোষ? চাচাজান থমকে গেলেন। উপস্থিত সবাই একটু হকচকিয়ে গেল। চাচিজান মনে মনে ঘাবড়ে গেল, মুখভাবে নিজের ভালো মানুষই ধরে রাখলেন। হেসে বললেন, ওহো, এখন আমার দোষ? আমি বাবুটাকে নিয়ে একটু বেরিয়ে আসতে বলেছি, কারণ ওর মা শান্তিতে বসতে পারছিল না। আমি ভাবলাম বেচারি বোনের বিয়েতে এসেছে, একটু আনন্দ করুক, বাবুটাকে তোরা একটু রাখ। এটা কি দোষের? চাচাজান চোখ গরম করে চাচির দিকে এমনভাবে তাকালেন যেন তাকে পুড়িয়ে ছাই করে দেবেন। কেবল চারিদিকে লোকজন দেখে সিন ক্রিয়েট হবে ভেবে চুপ থাকলেন। আত্মীয়রাও এসে ওদের সবাইকে টেনে ভেতরে নিয়ে গেলেন। আচ্ছা, এবার বাদ দাও তো, সবাই ভেতরে চলো। প্রিয় এবার কেঁদে উঠল, আম্মু দাবো করে। শারদ ওকে চুমু দিতে গেলেও গা মুচড়ে সরে গেল। সাজেদা ডাকলেন, আমার কোলে এসো দাদু। শারদ মায়ের কোলে ওকে দিতে দিতে আস্তে করে বলল, ওকে ওর মায়ের কাছে দিয়ে আসো। সাজেদা এক পলক ছেলের মুখের দিকে তাকিয়ে প্রিয়কে নিজের কোলে টেনে নিলেন। শারদ প্রিয়কে মায়ের কোলে দিয়ে বাইরে বেরিয়ে গেল। প্রিয়াকে বিছানায় শুয়ে রাখা হয়েছিল। দুবার মাথা ঘুরে পড়ে যাওয়ায় ওকে কেউ উঠতে দিচ্ছিল না। এমন সময় প্রিয়কে কোলে নিয়ে সাজেদা হাই প্রবেশ করলেন। প্রিয়কে প্রিয়ার কোলে দেবার আগেই প্রিয় প্রায় ঝাঁপ দিয়ে পড়ল প্রিয়ার কোলে। সাজেদা শক্ত করে ধরে না রাখলে পড়েই যেত। প্রিয়া ওকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে রাখলো। আম্মু সোনা, আমার বাবুটা তুমি মাকে রেখে কই গিয়েছিলাম? মা? পিপ গেছি, গাড়ি বুঝাচ্ছিল। আঙুল তুলে বাইরে দেখালো। প্রিয়া ওর সারা গা হাতড়ে হাতড়ে দেখতে লাগলো কোথাও কোনো ব্যথা পেয়েছে কিনা। হঠাৎ গলা খালি দেখে বলল, ওর চেনটা কোথায়? প্রিয়কে তৈরি করে ওর গলায় মিহি পাতলা একটা স্বর্ণের চেন পরিয়ে দিয়েছিল প্রিয়া, সেটা এখন গলায় নেই। সাজেদা একথা শুনে নিজেও ওকে ভালো করে দেখে বললেন, কেউ নিয়েছে, থাক চেপে যাও, এটা শুনলে আরো বাজে পরিস্থিতির সৃষ্টি হবে। এ বলবে আমি নিইনি, ও বলবে আমি নিইনি, বাদ দাও। প্রিয়া ওকে আদর করে আবার বুকে জড়িয়ে ধরল। আক্ত পরানো বরপক্ষের খাওয়া দাওয়া শেষ করে কোণে বিদায় নিতে নিতে প্রায় রাত 2টোর বেশি বেজে গেল। প্রিয়া আর বাইরে আসেনি। প্রিয়কে নিয়ে ভেতরে ঘরেই বসেছিল। প্রিয় ঘুমিয়ে গেছে। ওকে শুয়ে দিয়ে ওর পাশে বসে আছে প্রিয়া, নানান কথা ভাবছে। এমন সময় সাজেদা ও চাচাজান দুজনেই প্রবেশ করলেন। চাচাজান বললেন, প্রিয়া মা, নানা ভাইকে আমার কোলে দে, তুই আয়, অনেক রাত হয়ে গেছে। প্রিয়া কোনো প্রশ্ন বা মন্তব্য না করে উঠে দাঁড়ালো। চাচাজান সাজেদা হাইকে লক্ষ্য করে বললেন, আপা, রাত অনেক হয়েছে, আপনার বাসা তো বেশ দূরের পথ, আজ রাতটা রূপসাতেই চলুন, রুমের ব্যবস্থা আছে। সকালে নাস্তা সেরে সবার সাথে রওনা দেবেন। রাস্তায় এমনিতেই যখন তখন ঝামেলা বেঁধে যায়, চলুন, হোটেল 10 মিনিটের পথ, আয় মা। এক হাতে প্রিয়াকে জড়িয়ে ধরে অন্য কাঁধে প্রিয়কে কোলে নিয়ে বাইরে বেরিয়ে গেলেন চাচাজান। পিতৃমাতৃহীন এই অনাথ মেয়েটি তার হৃদয়ের অর্ধেক। মেয়েটার চেহারা শুকিয়ে গেছে কয়েক ঘন্টার মধ্যে। বুকের ভেতরে সাইক্লোন বইছে শারদের। প্রিয়র হঠাৎ বাইরে যাবার সংবাদ পেয়ে কোনো কিছু শোনার বা বোঝার তো ধৈর্য সে ধারণ করতে পারেনি। প্রিয়া যেদিন থেকে প্রিয়র দায়িত্ব নিয়েছে সেদিন থেকে প্রিয়কে নিয়ে কোনো টেনশন করতে হয়নি, কারণ সে ততদিনে বুঝে গেছে প্রিয় এমন একজনের কাছে ঠাঁই পেয়েছে যে তার মায়ের চেয়ে কোনো অংশে কম নয়। প্রিয় লালন পালনে প্রিয়া কখনো কোনো ত্রুটি করেনি, বরং বেশি যত্ন করেছে। ওর নিজের মা এতটা পারত কিনা সন্দেহ। তারপরেও প্রিয়র হারানোর খবরে কেন যে সব রাগ জমা হলো প্রিয়ার উপর গিয়ে পড়ল। মনে হলো যেন ওর গাফিলতিতে এমনটা হয়েছে। বোনের বিয়েতে আনন্দ করতে গিয়ে প্রিয়কে ভুলে গেছে, এমন ভাবনাই কেউ ভেতর থেকে প্ররোচিত করছিল ওকে। নিঃসন্দেহে এটা শয়তানি চক্রান্ত। এ কারণে রাগে হুঁশ হারানো উচিত না, কিন্তু এটাই শারদের প্রধান চারিত্রিক দুর্বলতা, যার জন্য সে নিজেও আজ লজ্জিত।
প্রিয়ার মুখোমুখি যখন হবে তখন নিজের মাথাটা কোথায় লুকাবে ভেবে পেল না। প্রিয়াকে ওকে ক্ষমা করবে যদি সাথে যেতে না চায়, যদি এখানেই থেকে যেতে চায়, যদি বলে আমি আর যাব না। বিয়ের পরপর একবার নীরার গায়ে হাত তুলেছিল বলে নীরা বাপের বাড়ি চলে গিয়েছিল। 10-12 দিন পর হাতে পায়ে ধরে ফেরত আনতে হয়েছিল। বিষয়টা প্রায় ডিভোর্স পর্যন্ত গড়াতে চলেছিল। অনেক ঝামেলা করে বিষয়টি মিটমাট হয়েছিল। আজ প্রিয়া কি ওকে ক্ষমা করবে? সবার সামনে আজও প্রিয়াকে অপমানই করেছে বলা চলে। শারদ হতাশ বোধ করল। প্রিয়া যে ওর জীবন মরুভূমিতে শান্তির বাড়িধারা, এত কষ্টে সুখের কিনারা মিলেছিল, আজ নিজের ভুলেই বুঝি তা হারাতে চলেছে শারদ। আচ্ছা, প্রিয়া তো ইসলামিক নিয়মকানুন যথেষ্ট মেনে চলে। ইসলাম কি স্বামীকে স্ত্রীর গায়ে এভাবে হাত তোলার অনুমতি দেয়? এক কোণে বসে এসব আকাশ পাতাল নানান কথা ভাবছিল শারদ। মাথাটা ব্যথায় ছিঁড়ে যেতে চাচ্ছে। ঠিকমতো খাওয়াও হয়নি। আরমান জোরাজুরি করায় ওর সাথে খেতে বসেছিল ঠিকই, কিন্তু প্রিয়া খেয়েছে কিনা এসব ভেবে ওর খাবারের রুচি চলে গেছে। 2 হাতে মুখ ঢেকে দীর্ঘশ্বাস ফেলল শারদ। এমন সময় মায়ের ডাকে মুখ তুলে চাইল। মা আর চাচাজান দাঁড়িয়ে আছে। চাচাজানের কোলে প্রিয় ঘুমিয়ে। মনে মনে ঢোক গিলল শারদ। প্রিয়া কই? ও কি তাহলে সত্যি যাবে না? মাকে এই কথাটা জিজ্ঞেস করতে সাহস হচ্ছে না ওর। আস্তে করে উঠে দাঁড়ালো শারদ। তখনই দেখতে পেল নেভি ব্লু আবায়ার সাথে পিঙ্ক হিজাবে আবৃতা কেউ একজন চাচাজানের পেছনে এসে দাঁড়িয়েছে। ওর ফিগার এবং চোখজোড়া বলে দেয় ওটা প্রিয়া। শারদ বারবার ওর দিকে তাকাচ্ছে, কিন্তু প্রিয়া মনে হয় পণ করেছে ও তাকাবে না। তাকালে দেখতে পেত শারদের চোখগুলো আনন্দে অধীর হয়ে গেছে। প্রিয়ার সাথে কথা বলার জন্য, ওর হাত ধরে ক্ষমা চাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে শারদের অন্তরটা। কখন হোটেলে পৌঁছাবে আর প্রিয়াকে নিরিবিলিতে একা পাবে। শারদের মনটা ছটফট করতে লাগলো। 10 মিনিটের পথও যেন ফুরাতে চায় না। গাড়িতেও প্রিয়া যথেষ্ট দূরে গিয়ে বসেছে। সারাটা পথে কেউ কোনো কথা বলল না। এমনিতেও বিয়েবাড়ির ধকল সবার উপর দিয়ে গেছে। সবাই যথেষ্ট ক্লান্ত। হোটেলে পৌঁছে চাচাজানের কাছ থেকে প্রিয়কে নিল শারদ। চাচাজান সাজেদাকে বললেন, আপা, আপনি ভাইকে নিয়ে প্রিয়াদের পাশের রুমে উঠুন। শারদের বাবা রুমে ঢুকে গেলেন। চাচাজান দ্রুত বিদায় নিয়ে বাকি অতিথিদের খোঁজখবর করতে চলে গেলেন। প্রিয়া রুমে ঢুকলো। শারদ ওর পেছন পেছন ঢুকে প্রিয়কে সাবধানে বিছানায় নামিয়ে রাখলো। প্রিয়ার দিকে তাকালো। প্রিয়া হিজাব আবায়া খুলে খুলে রাখছে। আর অমনি সাজেদা হাই রুমে ঢুকে বললেন, শারদ, তুই পাশের রুমে যা তোর বাবার সাথে। আমি প্রিয়াকে নিয়ে এই ঘরে থাকবো। প্রিয়া ধীরে ধীরে হিজাব খুলে চুল ঠিক করলো। ওর কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। আবায়া খুলে বাতাসে মেরে দিল। ও যে আজ মেরুন রঙের শাড়ি পরেছে, এটা এই প্রথম লক্ষ্য করলো শারদ। কপালের এলোমেলো চুলগুলোকে কানের পেছনে গুজে দিলে তা ব্র্যাকেটের মতো মুখটাকে আগলে ধরল। শারদের চোখে ওকে অপূর্ব দেখাচ্ছে। প্রিয়ার সাথে একান্তে কথা বলার জন্য মনটা আকুলি বিকুলি করে উঠল। এরই মধ্যে মায়ের একই অসম্ভব সমঞ্জারি। সাবিহা হাতের ব্যাগ সোফার এক কোণে রাখলেন। তারপর জগ থেকে 1 গ্লাস পানি ঢেলে খেলেন। তারপর শারদকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তাগিদ দিলেন, কিরে, দাঁড়িয়ে আছিস কেন? যা, শুতে যা, রাত বাড়ছে না? ঝড়ের বেগে চিন্তা চলছে মাথার ভেতর। মাকে কি বললে কি উত্তর দেবে সেসব ভাবছে ও। এমন কিছু বলতে হবে যেন মা বিনা বাক্য ব্যয়ে চুপচাপ মেনে নেয়। সন্ধ্যা রাতের ওই কাণ্ড করে নিজেই নিজের কাছে ছোট হয়ে আছে। আর যদি প্রিয়ার কাছে ক্ষমা চেয়ে না নেয় তো আজ রাতের ঘুম হারাম। মনটা এমনিতেই অপরাধ বোধে কুঁকড়ে আছে। না, প্রিয়াকে ছেড়ে তো সে এই ঘর থেকে যাবেই না, একদম না। না মানে না। প্রিয়া কাপড় চেঞ্জ করতে বাথরুমে ঢুকে গেল। শারদ দম নিয়ে বলল, মা, তুমি ওই ঘরে যাও, আমি এখানে থাকবো। কেন? কেন আবার? বাবার নাক ডাকার শব্দে আমি এক ফোঁটা ঘুমাতে পারবো না। তুমি যাও তো। কিশোর ছেলেদের মতো একঘেয়ে সুরে বলল শারদ। মা এবার বলে উঠলেন, প্রিয়াকে সহ্য হবে তোর? সাথে আনতে তো মানা করেছিলি, এখন আবার? মা প্লিজ, প্যারা দিও না তো। মা আর কিছু না বলে উঠে চলে যাবার জন্য অজুহাত খুঁজলেন। শারদ তার ব্যাগ এগিয়ে দিয়ে বলল, নাও তোমার ব্যাগ। মা বেরিয়ে যেতে দ্রুত দরজা আটকালো শারদ। ফোঁস করে চেপে রাখা দম ছাড়ল শারদ। মা একেবারে রেগে আছে। তার আদরের বৌমাকে কষ্ট পেতে দেখে তিনিও কষ্ট পেয়েছেন। সত্যি বড্ড ভুল হয়ে গেছে। কপালটা 2 আঙ্গুলে চেপে ধরে ভাবল শারদ। গেট খোলার শব্দে তাকালো শারদ। শাড়ি বদলে সালোয়ার কামিজ পরেছে প্রিয়া। মাথায় ওড়নাটা পেঁচানো। কি ব্যাপার, নামাজ পড়বে নাকি? ভাবল শারদ। আস্তে করে জিজ্ঞেস করলো, নামাজ পড়বে? প্রিয়া সহজ স্বাভাবিক সুরে উত্তর দিল, জি, ঈশা পড়া হয়নি। ও প্রিয়া জায়নামাজ বিছিয়ে তাকালো। কিছু বলবেন? না, ঠিক আছে, তুমি নামাজ পড়ো। প্রিয়া নামাজ পড়তে দাঁড়িয়ে গেল। শারদ ধীরে সুস্থে কাপড় বদলালো। বাথরুম থেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেল। এরপর বারান্দায় গিয়ে দাঁড়ালো। সময়গুলো যেন পাথরের মতো বুকের উপর চেপে আছে। প্রিয়া কি খুব বেশি রাগ করেছে ওর ওপর? মনে পড়তেই ঘরের পর্দা সরিয়ে উঁকি দিল। উঁকি দিয়ে দেখলো প্রিয়া নামাজ শেষ করে হিজাব খুলছে। আধা ভেজা চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে দিয়েছে। মুখ নামিয়ে প্রিয়র জামা কাপড়গুলো ভাঁজ করছে। শারদ ঠোঁট কামড়ে কিছু ভাবলো। তারপর 2 হাত ট্রাউজারের পকেটে চালান করে দিয়ে বারান্দায় খানিক হাঁটলো। নিজের চুলগুলো 2 হাত দিয়ে ব্যাক ব্রাশ করলো বার কয়েক। ঘরে ঢুকে দেখলো প্রিয়া চুপ করে শুয়ে আছে।
শারদ একেবারে প্রিয়ার কাছে এসে বসল। প্রিয়া চোখ বন্ধ করে শুয়ে আছে, কিন্তু শারদ জানে ও ঘুমায়নি। আস্তে করে ডান হাত দিয়ে প্রিয়ার গালে হাত রাখল। প্রিয়া চোখ খুলে তাকিয়ে ত্রস্তে উঠে বসল। শারদ ওর হাতটা টেনে নিজের হাতের মুঠো নিয়ে কাতর স্বরে বলল, আম সরি, এক্সট্রিমলি সরি, মানে আমি খুবই দুঃখিত, আমাকে মাফ করে দাও। প্রিয়া হাসবার চেষ্টা করলো। ঠিক আছে, বাদ দিন, তোমার নিশ্চয়ই খুব খারাপ লেগেছে। আসলে আমি খুব খারাপ, তোমাকে কষ্ট দেবার ইন্টেনশন ছিল না। কিভাবে কি হলো আমি টেম্পার ঠিক রাখতে পারিনি। বললাম তো বাদ দিন। শারদ বলল, তুমি এখনো রেগে আছো, প্লিজ ফরগিভ মি, বলে নিজের দোকান ধরল। প্রিয়া ছোট্ট করে হেসে বলল, সিনেমা করতে হবে না, কান ছাড়ুন, একটা অনুরোধ করবো, রাখবে? প্রিয়া তাকিয়ে রইল। শারদ ওর হাত ধরে টানল। চলো না একটু বারান্দায় বসি। প্রিয়া অনুরোধের সুরে বলল, আমি একটু ঘুমাই, আমার খুব ঘুম পাচ্ছে, বিশ্বাস করুন। শারদ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে শান্ত কণ্ঠে বলল, আচ্ছা ঠিক আছে, একটু সরো, জায়গা দাও, আমিও ঘুমাবো। প্রিয়া অবাক হয়ে বলল, এখানে কিভাবে? এখানে তো আর জায়গা নেই। প্রিয়ার ওপাশে কত জায়গা, ওখানে যান। না, আমি এখানেই শোবো, বলে প্রিয়ার গা ঘেঁষে শুয়ে পড়ল। প্রিয়া খাট থেকে নেমে যেতে নিলে পেছন থেকে ওকে টেনে ধরল শারদ। কোথায় যাচ্ছ? ছাড়ুন, আমি ওপাশে যাব। না, যেতে পারবে না, আর গেলে আমিও সেই পাশে যাব। এখন চিন্তা করো কি করবে। আমাকে শুতে দিবেন না? মানা করেছি। প্রিয়া ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, চলুন। বারান্দায় না যেতে চেয়েছিলেন? শারদ উঠে বসে হাসল। চলো তাহলে। প্রিয়া চুলগুলো খোপা বাঁধতে গেলে শারদ বাধা দিল। থাক না, ভালোই তো দেখাচ্ছে। বারান্দায় একটা লম্বা সোফা পাতা রয়েছে, দুজন সেখানে বসলো। প্রিয়া একটু সরে বসলে শারদ উঠে গিয়ে ওর গা ঘেঁষে বসলো। প্রিয়া বিরক্ত সুরে বলল, কি শুরু করেছেন? কই কি করলাম? বারান্দায় ডেকেছেন কেন বলুন? শারদ ওর দিকে তাকিয়ে বলল, এভাবে রেগে রেগে কথা বললে কিভাবে কথা বলবো? আমি রাগ করিনি, ঘুম পাচ্ছে তো। সন্ধ্যার ধকলটা আমাকে একেবারে কাহিল করে দিয়েছে, মাথাটা এখনো ঝিমঝিম করছে। প্রিয়া ডান হাত চুলে বোলালো। শারদ পরব মমতায় ওকে কাছে টেনে নিল। ওর মাথাটা টেনে নিজের উরুর উপর রেখে বলল, তুমি পা লম্বা করে শো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আর ধ্যাত, এসবের দরকার নেই। প্রিয়া হেসে সরে গেল। শারদ থেমে থেমে বলতে লাগলো, আমার এই রাগের কারণে জীবনে অনেক সাফার করেছি, অনেক মূল্যবান সময় জীবন থেকে হারিয়েছি। সব হারিয়ে তোমাকে পেয়েছি, তোমাকে হারাতে চাই না। প্রিয়া এবার ওর হাত ধরে বলল, আপনি এটা ভুলে যান, অযথা এসব ভেবে নিজেকে ভারাক্রান্ত করার দরকার নেই। আসলে আপনার ব্যবহারে আমি যতটা না ব্যথা পেয়েছি, কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি। যে আপনি আমাকে ভুল বুঝলেন, ভুল বুঝিনি, আমার সেই পুরনো রোগটাই ঝামেলা বাঁধিয়েছে। রাগলে কিছু মনে থাকে না। তারপর প্রিয়ার দিকে তাকিয়ে বলল, আমার রাগটা কমাতে সাহায্য করবে? প্রিয়া হাসল। কি করলে রাগ কমে তা তো আমি জানি না, তবে আপনি যদি দিনই জীবনযাপন করেন তাহলে কেবল রাগই না, অনেক কিছুর উপরই আপনার নিয়ন্ত্রণ তৈরি হবে। তাই তুমি আমাকে শেখাবে ইনশাআল্লাহ। শারদ ওর গালে হাত রেখে বলল, খুব বেশি লেগেছিল না? প্রিয়া কপট রাগ দেখিয়ে বলল, না লাগেনি, ডাকাত একটা। শারদ ঠোঁটে দাঁত কামড়ে প্রিয়াকে কাছে টেনে বসালো। কোথায় লেগেছে দেখি? ছাড়ুন, প্রিয় জেগে যাবে, জাগলে জাগবে। প্রিয়া দীর্ঘশ্বাস ফেলে শারদের কাঁধে মাথা রাখলো। শারদ ওর চুলে মুখ ডুবিয়ে বলল, ঘুম পাচ্ছে, চলো না শুতে যাই, চলুন। শারদ দ্রুত সোফা থেকে উঠে দাঁড়ালো। প্রিয়া ওর ওঠার ভঙ্গিতে হেসে তর্জনী তুলে বলল, নিজের জায়গায় শোবেন, দেখা যাবে, চলো তো। সত্যিই খুব ঘুম পাচ্ছে। শারদ ফের প্রিয়ার পাশে শুয়ে পড়ল। কিছু একটা বলতে যাবে তখনই প্রিয় কেঁদে উঠে বসল। শারদ প্রিয়ার দিকে তাকাতে প্রিয়া হেসে বলল, এবার হলো তো, বলে প্রিয়াকে কোলে টেনে নিল। শারদ দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়ল। পরদিন সকাল 10টা-11টার দিকে বাড়ি ফিরল ওরা। শারদ বাড়ি ফিরে অফিসের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। দুদিন একটু গ্যাপ যাওয়ার কাজ কমেছে বেশ কিছু। নিজের রুমে বসে এক মনে কাজ করছে সে। প্রিয়া কখন ওর সামনে চা রেখে গেছে খেয়ালই করেনি। এমন সময় ফোন বাজল। মাজেদা খালা ফোন করেছেন। ফোন রেখে সাজেদা বললেন, আগামীকাল ওদের বৌভাত, সেখানে যাবার কথা বলল। কখন? বৌভাত তো রাতে, আমাদের সকালেই যেতে বলেছে। তুমি বাবাকে নিয়ে সকালে যেতে পারো, আমি প্রিয়াকে নিয়ে পরে যাব। কথার মাঝখানে বেল বাজল। সাজেদা যেয়ে দরজা খুলে দেখলেন নীরার মা আর নীরার ছোট বোন দাঁড়িয়ে আছে। শারদ ড্রয়িং রুমে এসে ওদের দেখে কিছুটা হকচকিয়ে গেল। সাজেদা ওদের বসতে বলে নিজেও বসলেন। শারদও একটা সোফায় বসলো। এর মধ্যেই প্রিয়কে কোলে নিয়ে প্রিয়া ঢুকলো। সবাইকে সালাম দিল। নীরার ছোট বোন তীক্ষ্ণ হেসে শারদকে বললেন, দিনকাল তাহলে ভালোই কাটছে। নীরার মা মৃদু হেসে বলল, আহ ইরা, থাম তো। কেন থামবো? তারপর শারদের দিকে তাকিয়ে বলল, আমার বোনকে মেরে এখন আরেকজনকে নিয়ে রং তামাশা তো ভালোই জমিয়েছেন। কি বলতে এসেছো তুমি? শারদ শান্ত স্বরে প্রশ্ন করল। প্রিয়া বলল, আপনারা বসুন, আমি আসছি, বলে চলে যেতে নিলে নীরার ছোট বোন বলে উঠল, যাবেন কেন? আপনার প্রিয় স্বামীর সত্য কাহিনীগুলো শুনবেন না? শারদ প্রিয়ার দিকে তাকালো। প্রিয়া নীরার ছোট বোনের দিকে। তখনই প্রিয় কেঁদে উঠল। প্রিয়া ইরার দিকে কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থাকলো। তারপর খানিকটা হেসে বলল, আপনি সবেমাত্র এসেছেন, বসুন, আমি তো আর পালিয়ে যাচ্ছি না। তাছাড়া আপনার সাথে তো আমি তো এখনো পরিচিতই হইনি।
ইরা ঈশাদের দিকে তাকিয়ে বলল, আপনার বউ তো বেশ স্মার্ট, না বলেও অনেক কথা বলে ফেলে। আমার কথা আমাদের কথা বলেননি ওকে? শারদ হালকা কেসে বলল, প্রিয়া, উনি হচ্ছেন নীরার আম্মু আর নীরার ছোট বোন। ইরা ভীষণ অবাক হয়ে বলল, ব্যাস পরিচয় করানো শেষ? তারপর প্রিয়ার দিকে তাকিয়ে বলল, আমি হলাম নীরার ছোট বোন প্লাস আপনার হাজব্যান্ডের এক্স প্রেমিকা। এ বাড়িতে আজ আপনার নয়, আমার থাকার কথা ছিল বলে ইরা অগ্নি দৃষ্টিতে শারদের দিকে তাকালো। শারদ ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলে প্রিয়ার দিকে তাকালো। প্রিয়া শারদের দিকে তাকিয়েছিল। শারদ তাকাতে চোখ সরিয়ে নিল। এদিকে প্রিয়া হঠাৎ খ্যানখ্যান শুরু করলে ওকে নিয়ে ভেতরে চলে গেলেন সাজেদা হাই। দেখে মনে হলো তিনি উঠে যাবার অপেক্ষাতেই ছিলেন। প্রিয় কান্না করার সে সুযোগটা পেয়ে গেলেন। শারদ গম্ভীর হয়ে চুপচাপ বসে আছে, আর ইরা অগ্নি দৃষ্টি নিয়ে শারদের দিকে তাকাচ্ছে আর বলছে, এই লোকটা আমাকে ঠকিয়েছে। নীরা আম্মু কিছুটা নড়ে চড়ে বসলেন। আসলে আমি এখানে আসতে চাইনি, ইরাই জোর করে আমাকে নিয়ে এলো। তারপর তিনি প্রিয়াকে উদ্দেশ্য করে বললেন, তুমি শারদের বউ, তোমার অনেক কথা আমি শুনেছি। তুমি প্রিয়কে মায়ের মতো মানুষ করছো, এটা শুনে আমি স্বস্তি পেয়েছি। আমার নাতনিটা ভালোভাবে মানুষ হোক, এটাই তো আমাদের একমাত্র চাওয়া। যাক, যে জন্য এসেছিলাম বলে ব্যাগ থেকে একটা কার্ড বের করে শারদের হাতে দিয়ে বললেন, তোমার আম্মা তো ভেতরে চলে গেলেন, তাই তোমার হাতেই দিচ্ছি। আগামী মাসের 17 তারিখে ইরার বিয়ে। ইরাই প্রেশার করলো প্রথম দাওয়াতটা সে তোমাকে দেবে। বিয়ের পরই ওরা কানাডা চলে যাবে। ছেলে সেখানকার সিটিজেন। কিছুক্ষণ থেমে আবার বললেন, আমার মেয়েটা চলে যাবে, তাই ওর আবদারটা রাখতে হলো, নতুবা আমি আসতে চাইনি বাবা। এ পর্যন্ত বলে নীরার আম্মু থেমে গেলেন। শারদ কোনো জবাব দিল না, কার্ডটা একপাশে রেখে দিল। প্রিয়া, একটু বসুন, আমি আসছি বলে দ্রুত বেরিয়ে গেল। ঘরে এখন ওরা তিনজন, নীরার আম্মু, ইরা আর শারদ। ইরা মুখ কঠিন করে রেখেছে। শারদ ইরার দিকে তাকিয়ে গম্ভীর সুরে বলল, তুমি কাজটা ঠিক করোনি। ইরা চোখ ছোট করে তাকালো, কোন কাজটা? আমার বউয়ের সামনে তুমি গোটা বিষয়টাকে ভুলভাবে উপস্থাপন করেছ। এভাবে আমার সংসারে আগুন লাগিয়ে তোমার কি লাভ হচ্ছে বলো? ও বাবা, একেবারে আমার বউ? ঠোঁট উল্টে বলল প্রিয়া। আপিকেও তো কোনোদিন এভাবে ডেকেছেন বলে শুনিনি। শারদ নীরার মায়ের দিকে তাকালো, প্লিজ ওকে থামান, ও পাগলের মতো আচরণ করছে। হ্যাঁ করছি, কারণ আমি পাগল। কেন, ভয় পাচ্ছেন নাকি? বউ চলে যাবে? ইরা হেসে উঠল। শারদ শান্ত স্বরে বলল, সে ভয় আলহামদুলিল্লাহ নেই, তবে ভয় যেটা পাচ্ছি সেটা অন্য কারণে, আর সেটা হলো প্রিয়া কষ্ট পাবে। আমি চাই না তোমার এসব মিথ্যা অভিযোগে ও কষ্ট পাক। কি ভালোবাসা! নীরার আম্মু মেয়ের কাঁধে হাত রাখলেন। চুপ কর না মা। প্রিয়া দ্রুত হাতে ফ্রিজটা খুলে মিষ্টি, দই, কিছু ফল আর বিস্কিট সাজিয়ে কিছুক্ষণের মধ্যেই ড্রয়িং রুমে চলে এলো। শুনতে পেল ইরা হিসিয়ে বলছে, আপনার জন্য আমার জীবনটা আজ এমন হলো। আমি বিয়ে করব ঠিকই, কিন্তু সুখী হতে পারবো না আপনার জন্য, তাই আপনাকেও সুখে থাকতে দেব না। ওদিকে নীরার আম্মু বলছেন, থাম তো, কি শুরু করলি? আমি এজন্য এখানে আসতে চাইনি। এই পর্যায়ে হালকা গলা কেশে প্রিয়াকে প্রবেশ করলো। ইরা থেমে গম্ভীর হয়ে গেল। নীরার আম্মু অবাক হলেন, ওমা, তুমি আবার এসব আনতে গেলে কেন? প্রিয়া হেসে নাস্তা সার্ভ করতে লাগলো। ইরা ব্যঙ্গাত্মক হেসে বলল, আদর্শ পত্নী। প্রিয়া ওর দিকে একটা প্লেট বাড়িয়ে ধরলে ইরা জানালো সে কিছু নেবে না। প্রিয়া নীরার আম্মু আর শারদের হাতে নাস্তা তুলে দিল। শারদ শুধু চা খাবে বলল। প্রিয়া একটা পিরিচে মিষ্টি নিয়ে সেখান থেকে সামান্য কেটে ইরার মুখের সামনে তুলে ধরল। নাও, আমার হাতে মিষ্টি মুখ করো। না না, আমি মিষ্টি পছন্দ করি না। মিষ্টি আমিও অ্যাভয়েড করি, কিন্তু এটা তোমার বিয়ের সুসংবাদের মিষ্টি। নাও আপু, মনে করো আমি তোমার নীরা আপি, আর আমি তো কোনো দোষ করিনি, বলো করেছি? আমার হাতে খেতে সমস্যা কি? ইরা কিছু বলতে গেলে ওর আম্মু বাধা দিলেন। নে না, এত করে বলছে। ইরা কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেছে। এত সব কথার পর প্রিয়ার এই আচরণ অপ্রত্যাশিত। প্রিয়া ওর মুখের সামনে মিষ্টি ধরে আছে দেখে বাধ্য হয়ে মুখ খুলল। প্রিয়া চামচটা রেখে ইরার হাত ধরে বলল, শোনো আপু, কেউ কাউকে ঠকালে কতটা খারাপ লাগে তা তুমি জানো, তাই যাকে বিয়ে করছো তাকে ঠকিও না। তাতে তুমি নিজেও সুখী হবে, সেও। পেছনের কথা ভুলে যাও, সুখী হবার চেষ্টা করো। চাইলেই বুঝি সুখী হওয়া যায়? কেন যাবে না? কেউ যদি মনে করে আমি ভালো খেলে পড়লেই সুখী হব, তাহলে সে ভালোর খোঁজে জীবনটাকে দুঃখে পার করে দিবে, অথচ কোনটা ভালো সেই জ্ঞানটাই তার নেই। আবার কেউ হয়তো ভাগ্যে যা পাবে, যতটুকু পাবে সেটাকে আলহামদুলিল্লাহ বলে মেনে নেবে, ভাববে অনেকে তো এতটুকুও পায় না, আমি পেয়েছি। এই তৃপ্তি তাকে সুখী হতে সাহায্য করে। এ কারণেই অনেক ধনীরাও সম্পদে ডুবে থেকে সুখ পায় না। আবার একটা গরিব রিক্সা চালকও অল্প পেয়ে বেশ সুখী। সুখ জিনিসটা আসলে আপেক্ষিক। কেউ কাউকে সুখে রাখতে পারে না, তবে কেউ সুখে থাকতে পারে, এটা যার যার মনের ব্যাপার। এত তত্ত্বকথা আমি বুঝি না। ইরা কাঁধ ছাকালো। যাবার সময় নীরার আম্মু প্রিয়ার মাথায় হাত রেখে বললেন, তুমি খুব ভালো মেয়ে, তোমার সাথে কথা বলে ভালো লাগলো, দোয়া করবেন আমার জন্য। শারদকে নিয়ে এসো।
শারদ চুপ করে নিজের জায়গাতে বসে রইল। ইরা ওর দিকে না তাকিয়ে প্রিয়াকে বলল, যাই, ভালো থেকো, বলতে পারলাম না। প্রিয়া হাসল, কিন্তু আমার বলতে বাধা নেই, আল্লাহ তোমাকে ভালো রাখুন। ইরা আর কোনো কথা না পেয়ে গটগট করে বেরিয়ে গেল। ওরা চলে গেলে প্রিয়া গেট লাগিয়ে ভেতরে চলে যেতে উদ্যত হলো। শারদ ডাকল, প্রিয়া। প্রিয়া ওর দিকে তাকালো, কিছু বলবেন? শারদ উঠে এসে ওর হাত ধরল। ভেবেছিল প্রিয়া হাত সরিয়ে নেবে, কিন্তু প্রিয়াকে স্থির দেখে দুই হাতে ওর মুখ পেয়ালার মতো করে ধরল। তুমি আমাকে অনেক খারাপ ভাবছো, তাই না? প্রিয়া শারদের হাত দুটোকে আস্তে করে সরিয়ে দিয়ে ধীরে ধীরে বলল, এবার বোধহয় বুঝতে পারছি কেন আমাকে বিয়ে করতে রাজি হননি। শারদ ওর হাত চেপে ধরে বলল, দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয় প্রিয়া, আমি তোমাকে সব খুলে বলতে চাই, শুনবে প্লিজ? প্রিয়া সরে যেতে যেতে বলল, পরে শুনবো। প্রিয়া চলে যাবার পর শারদ দুই হাতে মুখ ঢেকে বসে পড়ল। বাকি দিনটা আর প্রিয়ার সাথে কোনো কথা হলো না। বিকেলে শারদ বাইরে যাবে বলে চা চেয়েছিল। প্রিয়া চাটা রেখে চলে যাবার জন্য উদ্যত হতেই শারদ ডাকল, এই দাঁড়াও। প্রিয়া থামল। শারদ ওর কাছে যেয়ে দাঁড়ালো। একটা পাগল মেয়ে কি নাকি বলে গেল, তাই শুনে তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দিবে? কথা বন্ধ করেছে কে বলল? আমি বলছি, তাকাও আমার দিকে। প্রিয়া তাকালো না। চায়ের কাপটা দিন, কাজ আছে। আমার চা খাওয়া হয়নি, তাহলে পরে এসে নিয়ে যাব, বলে প্রিয়া চলে গেল। শারদ চিন্তিত মুখে চাটা টেনে নিল। বেখেয়ালে চুমুক দিতে গিয়ে মুখ পুড়িয়ে ফেলল। প্রতিদিনের মতো আজও কম্পিউটারে বসেছে শারদ। প্রিয়ার অপেক্ষা করছে সে। প্রিয়া মায়ের ঘরে এতক্ষণ কি করছে কে জানে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রিয়া এলো। নিজে থেকে শারদের সামনে এসে বসলো। শারদ আনমনে কম্পিউটার টেপাটেপি করছিল। প্রিয়া বলল, কি বলবেন বলুন। শারদ ওর দিকে তাকিয়ে বলল, মা কিছু বলল? প্রিয়া হাতের আংটি ঘোরাতে ঘোরাতে বলল, অনেক কিছু, তবুও আমি আপনার মুখ থেকে শুনতে চাই। শারদ দুই হাতে বুকের ওপর আড়াআড়ি করে বাঁধল। দীর্ঘশ্বাস ফেলে বলল, ইরা আর আমি একই ডিপার্টমেন্টে পড়তাম, ভালো বন্ধু ছিলাম। সেই সুবাদে নীরার সাথে পরিচয়। নীরা অন্য ডিপার্টমেন্টে পড়তো, কিন্তু যেহেতু নীরাকেই পছন্দ করতাম, তাই ওর সাথে ফোনে বা বাইরে বসে কথা হতো। ইরা আমাদের ব্যাপারটা প্রথমে ধরতে পারেনি। ওদের বাসায় কখনো গেলে নীরার জন্য যেতাম, কিন্তু ইরা ভাবতো ওর জন্য গিয়েছি। আমি বলবো না আমার দোষ নেই। আমার দোষ যেটা ছিল সেটা হলো আমি ইরাকে বুঝতে দেইনি যে ওকে আমি ভালোবাসি না, কেবল বন্ধুর চোখে দেখি। ওদের বাসা থেকে যখন নীরার জন্য পাত্র দেখা হচ্ছিল, তখনই আমি আর নীরা জানাই যে আমরা বিয়ে করতে চাই। ইরা তখন প্রচণ্ড শকড হয়। আমাকে বাইরে ডেকে ওর বন্ধুদের সামনে যা তা বলে কাঁদে, চিৎকার করে। দেখেছো তো ও কতটা ক্রেজি টাইপের মেয়ে। আমাদের বিয়েতেও ইরা ছিল না, ওর মামার কাছে অস্ট্রেলিয়া চলে গিয়েছিল। নীরা নিজেও খুব জেদি আর খুঁতখুঁতে স্বভাবের ছিল। কথার এ পর্যায়ে প্রিয়া বাধা দিয়ে বলল, নীরার কথা থাক, মৃত ব্যক্তির সম্পর্কে সমালোচনা শুনতে বা বলতে চাচ্ছি না। শারদ থেমে দীর্ঘশ্বাস ফেলে বলল, নীরা মারা যাবার বেশ কিছুদিন পর নীরাদের বাসা থেকেই ইরার সাথে আমার বিয়ের প্রস্তাবটা আসে। ইরাই বলে পাঠিয়েছিল। আমাদের বাসায় কেউ তেমন আপত্তি করেনি। আব্বু মা দুজনই রাজি ছিল, কেবল আমি রাজি ছিলাম না। কেন যেন মনকে বোঝাতে পারছিলাম না। নীরাকে খুব ভালোবাসতাম, তার স্থানে ইরাকে তো ভাবতেই পারছিলাম না। তাছাড়া ইরার কিছু জিনিস আমার একদম ভালো লাগতো না, বিশেষ করে ছেলেদের সাথে মেলামেশা। এমনকি নীরার সাথেও এ নিয়ে মাঝে মধ্যে তর্ক হতো। ও বলতো বিয়ে করে আমি নাকি ওকে নিজের সম্পত্তি মনে করছি, তাই ওর ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছি। আসলে বিয়ের আগে বুঝিনি মানুষ বউকে কিভাবে দেখতে পছন্দ করে। বিয়ের পর বুঝতে পারলাম যে ঘরের বউকে এভাবে খোলামেলা দেখতে কোনো পরপুরুষই বোধহয় পছন্দ করে না। ইরার পরিমিতি বোধ খুব কম, স্থান কাল পাত্র বিচার করে না, যখন যা মনে আসে বলে ফেলে। শারদ চুপ করে রইল। প্রিয়া যখন উঠতে যাবে তখন বলল, তোমাকে বিয়ে করতে না চাওয়ার পেছনে কারণ একটাই, মেয়েদের প্রতি আস্থা না থাকা। ভেবেছি মেয়েরা এমনই হয়, তবুও মায়ের পীড়াপিড়িতে রাজি হলাম। বিয়ের পরের দিন থেকে আজ পর্যন্ত তুমি আমার কাছে বিস্ময় প্রিয়া। শারদ প্রিয়ার দিকে তাকালো। তোমাকে না দেখলে জানতাম না কোনো মেয়ে এত পবিত্র হতে পারে। পরপুরুষ থেকে বেঁচে চলা তুমি যখন আমার সামনে সহজভাবে আসো, তখন মন আনন্দে বলে এই মেয়েটা শুধু আমার। বোরকা পরা তোমাকে যখন কেউ দেখতে পায় না, তখন মন জানে নিকাবে আবৃত রত্নটির মালিক আমি একা, যার কোনো ভাগিদার নেই। সততার একটা সৌন্দর্য আছে প্রিয়া, তোমাকে দেখে জেনেছি। তোমার বিভিন্ন আচরণ, ধৈর্য, সহনশীলতা আমাকে দুর্বল করে ফেলেছে। আজ আমি মন থেকে জানি যে সত্যিকারের ভালো আমি শুধু তোমাকে বাসি। নীরার সৌন্দর্য ছাড়া তার কাছে আর কিছুই পাইনি। জীবনে সুখী হতে গেলে সৌন্দর্য তেমন কোনো কাজেই আসে না। আমার চোখে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারী। প্রিয়া মুখ তুলে তাকাতে পারছে না। শারদর দুই হাত ধরে নিজের দিকে টানল। আমাকে কি ক্ষমা করা যায় প্রিয়া? প্রিয়া কোনো কথা না বলে উঠে এসে শারদের মাথাটা বুকের সাথে জড়িয়ে ধরল। শারদ চোখ বন্ধ করে সেই অনন্ত ভালোবাসায় ডুবে গেল। ভালোবাসা আর বিশ্বাসের সততার সহাবস্থানে
ইসলামের ছত্রছায়ায় পরম শান্তিতে কেটে গেল শারদ প্রিয়ার 25 বছরের সংসার জীবন। ওরা নিজেদের সমস্ত চাওয়াকে নিয়ে দিনের আলোকে পথ চলতে শিখে গেছে, যেখানে কোনো অন্ধকার নেই। চশমাটা খুঁজে না পেয়ে বিরক্তি বোধ করছে প্রিয়া। ড্রেসিং টেবিল, ওয়ারড্রপ, বেডসাইড টেবিল কোনোটা খুঁজতেই বাদ রাখেনি। চশমা ছাড়া ছোট অক্ষরগুলো আজকাল একদমই দেখতে পায় না প্রিয়া। ড্রেসিং টেবিলের আয়নায় কারো ছায়া পড়ল। প্রিয়া ঘুরে দাঁড়ানোর আগেই পেছন থেকে জড়িয়ে ধরল কেউ। ঘাড় না ফিরিয়েও বুঝল এটা শারদ। ঘাড়ে প্রবল সুড়সুড়ি অনুভব করল প্রিয়া। শারদের দাড়ি দিয়ে সুড়সুড়িটা লাগছে। প্রিয়া খিলখিল করে হেসে ছাড়াতে চেষ্টা করলো, কিন্তু পারল না। মৃদু ঝামটা দিয়ে বলে উঠল, বয়স হয়েছে ঠিকই, কিন্তু এখনও ছেলে মানুষিটা গেল না। ছাড়ুন, মেয়েরা কেউ এসে পড়বে। শারদ ঘাড়ে মুখ গুজে রেখেই আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, ছাড়ব না, ওই দোয়াটা পড়ব। কি যেন? আল্লাহুম্মা। প্রিয়া সচকিত হলো। কোন দোয়াটা? ওই যে রাতে সবসময় পড়ি, স্ত্রীর সংসর্গে যাবার সময় পড়তে হয়। এতটুকু বলতে বাকি ছিল। প্রিয়া ঘুরে শারদের বুকে ধাক্কা দিয়ে কপট রাগের সাথে বলল, একদম ধাক্কা দিয়ে ফেলে দেব। দিনে দুপুরে ফাজলামি, বুড়ো বয়সে ঢং। শারদ প্রিয়ার কানের কাছে মুখ নিয়ে বলল, 55 পুরুষ মানুষের জন্য কোনো বয়স না। আই এম টু ইয়াং, টু স্ট্রং। দেখতে চাও? প্রিয়া হাসলো, জি না, চাই না। শারদ আরও পেঁচিয়ে ধরল। প্রিয়া এবার সিরিয়াস কণ্ঠে বলল, ছাড়েন না রে ভাই, সাথী প্রীতি যে কোনো সময় এসে পড়বে, দেখলে কি ভাববে? এদিকে চশমাটা খুঁজতেছি কখন থেকে, দেখেছেন? বলে শারদের দিকে চোখ পড়তে দেখলো ওর কাঁচা পাকা চুলের মাঝে প্রিয়ার চশমাটা উঁকি দিচ্ছে। ওই তো চশমা, আপনার কাছে গেল কিভাবে? বলে হাত বাড়িয়ে চশমাটা নামালো। দেখি ছাড়েন তো, মনে হয় প্রীতি আসছে। শারদ প্রিয়ার গালে টুপ করে একটা চুমুক খেয়ে ছেড়ে দিয়ে বলল, আমাদের মেয়েরা একজনও ঘরে ঢুকবে না, কারণ তাদের তুমি শিখিয়েছ যে বাবা মায়ের ঘরে প্রবেশের আগে অনুমতি নিতে হয়, ভুলে গেছ? প্রিয়া চশমাটা চোখে দিয়ে হেসে বলল, না ভুলিনি, ভুলবো কেন? এটা ইসলামের শিক্ষা, যেটা আমাদের মেয়েদেরকে শিখিয়েছি। শারদ পাঞ্জাবিটা খুলে হ্যাঙ্গার নিতে গেলে প্রিয়া নিজের হাতে তা নিয়ে নিল। দিন, আমাকে দিন। প্রিয়ার হাতে সেটা দিয়ে স্যান্ডো গেঞ্জি পরেই বিছানায় গা এলিয়ে দিল। প্রিয়া তাকালো, ওমা, ইস্ত্রি করা জামা কাপড় পরে শুলেন যে, পাল্টে লুঙ্গি টুঙ্গি কিছু পরেন? উঠতে ইচ্ছে করছে না, বলে শারদ শুয়ে থাকলো। প্রিয়া ওর কাছে এসে বসলো, কপালে একটা হাত রেখে বলল, শরীর ঠিক আছে তো? বলে প্রিয়ার হাতের লাল কার্ডটা দেখিয়ে বলল, হাতে কি? প্রিয়া বলল, আরে এটা ডেট মনে হয় তো আজকেই, এটা পরার জন্য চশমা খুঁজছিলাম। বলে কার্ডটা খুলে পড়তে লাগলো। শারদ হঠাৎ মনে পড়ায় উঠে বসলো। আরে ভুলেই তো গেছি, এই আজকে না ইমরান সাহেবের ছেলের বিয়ে? সেটাই তো দেখছি। এই নিন দেখুন, দাওয়াত তো রাতে। শারদের হাতে কার্ডটা ধরিয়ে দিয়ে চুলটাকে খোপা করার জন্য হাত তুলতে শারদ কার্ড ফেলে প্রিয়ার পেট জড়িয়ে ধরে তাতে মুখ গুজল। প্রিয়া শারদের চুলে বিলি দিতে দিতে বলল, ক্যাশই দিবেন? প্রিয়া কিছু বলতে যাবে, তখন গেটে টোকা বলল, আমি আসবো। শারদ সরে গিয়ে বালিশে মাথা রাখলো। প্রিয়া ওড়নাটা গায়ে পেঁচিয়ে বলল, আসো আম্মু। পর্দা সরিয়ে এক তরুণী প্রবেশ করলো। সালাম দিয়ে শারদ সশব্দে উত্তর দিয়ে উঠে বসলো। ওয়ালাইকুম আসসালাম আম্মিজান, আসেন বসেন। বলে সস্নেহে মেয়েকে কাছে বসিয়ে মাথায় হাত রেখে বললেন, আমার আম্মুটা কেমন আছে? ভালো আব্বু। বলে প্রিয়ার দিকে তাকালো। আমি বড় আব্বু বলছে রাতে নাকি বিয়েতে যাবে না। প্রিয়া চশমা খুলে বেডসাইড টেবিলে রেখে বলল, কেন, ওর আবার কি হলো? জানি না, সাথী আপু বলল বড় আপু না গেলেও ও যাবে না। তাহলে কি আমি একা যাব? প্রিয়া ওর দিকে তাকিয়ে বলল, তুমি যাও, আমি আসছি। প্রিয়র সাথে আমি কথা বলছি, সবাই যাব ইনশাল্লাহ। শারদ প্রিয়ার দিকে তাকালো। কোনো সমস্যা হয়েছে? না না, প্রিয় তো এমনিতেই কোথাও যেতে চায় না। আচ্ছা, আমি কথা বলে দেখি। প্রীতি উঠে চলে গেল। প্রিয়াও বিছানা ছেড়ে উঠল। যেতে যেতে শারদকে বলল, এই অসময়ে ঘুমিয়ে পড়েন না যেন, একটু পরেই আসরের আজান হবে। আমি সাথীকে দিয়ে চা পাঠিয়ে দিচ্ছি। শারদ হাই তুলে বলল, দাও। প্রিয় শুয়ে শুয়ে বই পড়ছিল। মাকে ঢুকতে দেখে উঠে বসলো। প্রিয়া ওর কাছে গিয়ে বসলো, মাথায় হাত বুলিয়ে বলল, আমার আম্মুটার কি হয়েছে? মন খারাপ মা? প্রিয় মায়ের কাঁধে মাথা রেখে আবদারের সুরে বলল, আমি আজকে দাওয়াতে যেতে চাই না। কেন মা? তোমার আন্টি আঙ্কেল বারবার করে বলে গেছে সবাইকে নিয়ে যেতে। তাছাড়া তুমি তো এমনিতে কোথাও যাও না, এটা ঘনিষ্ঠ আত্মীয়ের প্রোগ্রাম। না গেলে ওরা কষ্ট পাবে, ওদের হক নষ্ট করা হবে। তুমি যেতে চাচ্ছ না কেন? তোমার অন্য কোনো সমস্যা? না, ওরা গান টান বাজাবে, হই হুল্লোড় করবে, ওর সাথে পরিচয় করাতে চাইবে, এসব আমার ভালো লাগে না। আমি? প্রিয়া মৃদু হাসলেন, আরে না না, তোমার সাথী আন্টি খুব ভালো করে জানে তুমি কেমন মেয়ে। তুমি তোমার মতো থাকবে, কেউ তোমাকে বিরক্ত করবে না। আর গান অ্যাভয়েড করার জন্য তো আমরা গায়ে হলুদি বাদ দিলাম। ওয়ালিমাতে এসব করবে না। আর তুমি তোমার মতো বোরকা পরে নিকাব পরে যাবে, কেমন? প্রিয় মায়ের গলা ধরে বলল, আমি কালো বোরকা পরবো। আব্বু আবার কিছু বলবে না তো? বলবে না, আমি মানা করে দেব। তুমি কিন্তু কালো না পরে অ্যাশ বা কফি কালারও পরতে পারো, নিষেধ তো নেই। না থাক, কালোটাই। প্রিয়া উঠে ওর মাথায় হাত দিয়ে বলল, আচ্ছা যা, যেটা তোমার ভালো লাগে পরো।
প্রিয়া উঠে যাবার সময় বলল, সবাই ঈশা পড়ে নেবে, কারণ ফিরতে রাত হয়ে যাবে। বলে প্রিয়র দিকে ফিরল। আম্মু, তোমার মাদ্রাসা খোলা কালকে? না, ছুটি নিয়েছি। আচ্ছা, তাহলে তো ভালোই। বলে সাথীর দিকে ফিরে বললেন, যাও তো মা, তোমার আব্বুকে এক কাপ চা করে দিয়ে আসো। প্রিয়া মেয়েদের ঘর থেকে বেরিয়ে শাশুড়ি রুমে গেল। সাজেদা শুয়েছিলেন। প্রিয়ার শ্বশুর মারা যাবার পর থেকে সাজেদা অনেকটাই বুড়িয়ে গেছেন, চুপচাপ থাকেন। নাতনিরা কাছে থাকলে একটু গল্প সল্প করেন। প্রিয়া সাজেদার মাথার কাছে বসে মাথায় হাত রেখে বললেন, চা খাবেন মা? থাকলে দাও। আজ না ইমরানদের প্রোগ্রাম? জি, রাতের নামাজ পড়ে আপনি তৈরি হয়ে যান। শারদকে গাড়ি থেকে নামতে দেখে ইমরান চৌধুরী ছুটে এলেন। সাথে স্ত্রীকেও ডেকে নিলেন, কারণ তিনি ভালো করে জানেন শারদের বউ মেয়েরা অন্যরকম, তারা বেপর্দা চলাফেরা করে না। এই কারণে ইমরানের পরিবার তাদের খুবই শ্রদ্ধার চোখে দেখে। ইমরান জোরে সালাম দিয়ে জড়িয়ে ধরলেন শারদকে। তারপর শারদকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বললেন, আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে দেখলে মনটা ভরে যায় মাশাআল্লাহ। শারদ পরেছে একটা ঘিয়ে রঙের পাঞ্জাবি, টাকনুর উপর পর্যন্ত পাজামা। হজ করে আসার পর থেকে টুপিও পরে থাকে। স্বাস্থ্যটা ভারী হওয়ায় গাল ভর্তি দাড়িতে তাকে এখন বেশ লাগে দেখতে। ইমরান পত্নী মাথায় ভদ্রতা করে আঁচল টেনে বললেন, ভাবি সাহেবা কোথায়? শারদ সরে গিয়ে হাত দিয়ে গাড়ির দিকে ইশারা করলো। সে এখন যথেষ্ট সচেতন পরনারীর বিষয়ে। সাধারণত সে কারো মুখের দিকে তাকিয়ে কথা বলে না। ইমরান পত্নী গাড়ির সামনে গেলেন। প্রিয়া আর তার 3 মেয়ে নামলেন। সাথী আর প্রীতি রঙিন বোরকা হিজাব পরলেও প্রিয় কালো শার্টিনের বোরকা পরেছে। হিজাব নিকাবে সে পুরোপুরি আবৃত। তারপরেও প্রিয়র গোটা অবয়বে এক কোমল সৌন্দর্য প্রকাশ পায়, যা তাকে না দেখলেও অনেকটা ধারণা করা যায় যে সে সাধারণের ভিড়ে অসাধারণ। ইমরান পত্নী প্রিয়কে জড়িয়ে ধরে বললেন, আহ কি সৌভাগ্য, আমার আম্মুটা এসেছে, আমার 3 জনই মামুনি এসেছে, আসো। বলে তিনি প্রিয়র দিকে হাত বাড়ালেন। প্রিয় তার হাত মোজা পরা হাতটা বাড়িয়ে দিল তার দিকে। প্রিয় ভেতরে মেয়েদের সাথে বসে রইল। শত অনুরোধ সত্ত্বেও সে বোরকা খুলেনি, কেবল নিকাবটুকু সরিয়েছে। ইমরান পত্নী পরিবারের সবার সাথে পরিচয় করিয়ে দিলেন প্রিয়া আর তার মেয়েদেরকে। সবাই প্রিয়কে বারবার ফিরে ফিরে দেখতে লাগলো। প্রিয় তেমন কোনো প্রসাধনী ব্যবহার করেনি, কিন্তু তার চেহারায় একটা প্রচ্ছন্ন ব্যক্তিত্ব আছে, যা তার মুখাবয়বকে আরও মোহনীয় করে তুলেছে। অনেক পাত্রের মায়েরাই প্রিয়কে দেখা মাত্র নিজেদের ছেলে বিয়ে করানোর জন্য অস্থির হয়ে গিয়েছে, কিন্তু প্রিয়া তো বটেই। প্রিয় নিজেও কঠিন শর্ত রেখেছে, দিনদার ছেলে ছাড়া সে বিয়ে করবে না। ছেলে কালো হোক কি দরিদ্র হোক, কিন্তু দিনদারিতাই তার বড় যোগ্যতা প্রিয়র কাছে। প্রিয় লেখাপড়া করেছে একটি মাদ্রাসাতে। প্রিয়ার উৎসাহেই শারদ মেয়েকে স্থানীয় একটি ইংলিশ ভার্সনের মাদ্রাসাতে ভর্তি করিয়ে দেয়। প্রিয় এখন সেই মাদ্রাসাতেই লেখাপড়ার পাশাপাশি নিজেও ছোট ছোট বাচ্চাদেরকে পড়ায়। দিনের তরবিয়তটা সে প্রিয়ার কাছ থেকে যেমন পেয়েছে, তার চেয়ে বেশি পেয়েছে মাদ্রাসা থেকে। সে কারণেই প্রিয়র মধ্যে পর্দার কঠোরতা যথেষ্ট। সব ঠিক থাকলেও বিয়েবাড়িতে খাবারের জন্য সবার বসার ব্যবস্থা একসাথে করা হয়েছে, নারী পুরুষ সব একসাথে। প্রিয় এবার যথেষ্ট বিপাকে পড়ল। মায়ের কানে কানে বলল, আমি সবার সাথে বসবো না আম্মি। সব শুনে ইমরান পত্নী একটা টেবিলের ব্যবস্থা করলেন, যেখানে শুধু মহিলারা বসবে। প্রিয়া বড় মেয়েকে আড়ালে বসার জন্য জায়গা করে দিলেন। প্রিয়া টেবিল থেকে সরে যাবার সময় এক মধ্যবয়স্কা ভদ্রমহিলার সাথে ধাক্কা খেয়ে বারবার ক্ষমা চাচ্ছিলেন। মহিলাটিও না না ঠিক আছে বলতে গিয়ে প্রিয়ার মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন। প্রিয়ার মুখের হাসি হঠাৎ বিস্তৃত হলো। হাসি মুখে সালাম দিয়ে বলল, প্রিয়া ভালো আছেন? মহিলাটিও এবার চিনতে পেরে বেশ উত্তেজিত হয়ে বললেন, আপনি শারদের ওয়াইফ প্রিয়া, ঠিক বলছি না? প্রিয়াও হেসে বললেন, আমিও চিনতে পেরেছি, আপনি ইরা। ইরা হঠাৎ 2 হাতে জড়িয়ে ধরলেন প্রিয়াকে। ইস, প্রায় 20-22 বছর পরে দেখছি আপনাকে। প্রিয়ার হাত ধরে টেনে বসালেন, অনেক কথা বললেন। প্রিয়াও বলল, অনেক বদলে গেছেন আপনি। ইরা লজ্জিত হাসল। সেদিনের দুর্ব্যবহারের জন্য আমি লজ্জিত। আপনার কথা আমার সবসময় মনে হতো। হঠাৎ মনে পড়ায় প্রিয়র কথা জিজ্ঞেস করলো। প্রিয়া হেসে হাত দিয়ে প্রিয়কে দেখালো। সে চুপচাপ কাছে বসেছিল। ইরা বিস্ফোরিত চোখে তাকিয়ে থেকে বলল, আমাদের প্রিয় এটা। প্রিয়া হেসে মাথা নেড়ে প্রিয়র কানে কানে কিছু বলতে প্রিয় তাকালো। সালাম দিলে ইরা কেঁদে জড়িয়ে ধরলেন প্রিয়কে। প্রিয় মায়ের মুখে সবই শুনেছেন, তাই সেও সমান আবেগে ইরাকে জড়িয়ে ধরল। ইরা চোখ মুছে বলল, থ্যাঙ্কস প্রিয়া, আমাদের প্রিয়কে তুমি তোমার মতো বানিয়েছ। প্রিয়া জিজ্ঞেস করলো, তোমার ছেলে মেয়ে কজন? ইরা হেসে বলল, আল্লাহর দান একজনই, দাঁড়াও দেখাই ওকে। বলে চারপাশে ছেলেকে খুঁজলেন। তারপর বললেন, আমার মতো জালিমের ঘরে আল্লাহ এক আলিম দিয়েছেন।
লন্ডনের নামকরা মাদ্রাসা আদম একাডেমিতে পড়ায় ও। তাকে বেশ অনেকক্ষণ ধরেই ফলো করছিল মেয়েটাকে। গাড়ি থেকে নামার সময় দেখেছে। ভদ্রতা আর বিনয়ের পাশাপাশি রয়েছে মেয়েটার চমৎকার দিনদারিতা। জীবনের এই পর্যায়ে পর্যন্ত আসতে যতগুলো বসন্ত পেরিয়েছে তার সবগুলো বসন্তে ফুল পাখির আনাগোনা কম হয়নি, কিন্তু তাকির তাতে মন ভেজেনি। এই মেয়েটিকে দেখার পর মনে হয়েছে হয়তো তার জীবন তরির কিনারা এবার মিলবে। মায়ের কাছে গিয়ে দাঁড়াতে সরাসরি চোখাচোখি হলো তার সঙ্গে। মেয়েটি এক পলক তাকিয়েই দ্রুত নিকাবে মুখ ঢেকে নিল। প্রিয় জানতো তার মায়ের নাম নীরা। ইরার কথাও সে শুনেছে প্রিয়ার মুখে, তাই পরিচয় করিয়ে দেবার পর আর তার চিনতে দেরি হয়নি যে এটা তার ইরা খালামণি। কথা বলতে গিয়ে সে ভুলে গিয়েছিল আশেপাশে কেউ থাকতে পারে। তাই যখনই হঠাৎ তার সামনে 6 ফুট লম্বা দীর্ঘদেহী চাপদাড়িওয়ালা মানুষটিকে এসে দাঁড়াতে দেখেছে, তখনই তার হুঁশ ফিরে আসে। দ্রুত নেকাবে মুখ ঢেকে নেয়। মুখ নামিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলেও প্রিয় বেশ বুঝতে পারছে লোকটির যাবতীয় মনোযোগ তার দিকে। লোকটির কণ্ঠস্বর বেশ ভরাট। সালাম দেবার সময় তার বিশুদ্ধ উচ্চারণও কানে ঠেকেছে। প্রিয় বেশ বুঝতে পারছে সে ইরা খালামণির ছেলে। সে মাকে প্রিয়াকে সালাম দিয়ে তার অনুমতি চেয়ে ইরা খালামণিকে টেনে উঠিয়ে নিয়ে গেল। প্রিয় হাঁপ ছেড়ে বাঁচল। ইরা বোকার মতো ছেলের দিকে তাকিয়ে আছেন। তারপর ফিসফিসিয়ে বললেন, তুই কি পাগল হলি? দুনিয়াতে তুই আর মেয়ে খুঁজে পেলি না? বিয়ে করার জন্য একেই মনে ধরল তোর? কেন, এ মেয়ের সমস্যা কি? সমস্যা আবার কি? ও তোর বয়সে 2-3 বছরের বড়। তাকে শান্ত কণ্ঠে বলল, এটা কোনো সমস্যাই না। বয়সে বড় হলে বিয়ে করা যাবে না এমন কোনো বিধিনিষেধ ইসলামে নেই, বরং এটা সুন্নত। তুমি কথা বলো, বিয়ে করলে এই মেয়েটাকেই করব, নইলে না। পরে আমাকে চাপ দিয়ে লাভ হবে না, তুমি আজই কথা বলো। আমি দেরি করতে একদম রাজি না, বলে তাকে চলে গেল। ইরা তার স্বামীকে ডেকে কথাটা জানালেন। কিছুক্ষণের মধ্যেই কথাটা শারদের কানে পৌঁছলো। শুনে শারদ এক বাক্যে মানা করে দিল। প্রিয়া তাকে আড়ালে ডেকে কথাটা বললে তিনি রেগে বললেন, অসম্ভব, ওই পরিবারে আমার মেয়ে যাবে না। তাকে একটা টেবিলে চুপ করে বসে আছে। সামনে তার ঘনিষ্ঠ বন্ধু হাসান বসে বলছে, ওরা মনে হচ্ছে রাজি হবে না, কি করবি? তাকে বরাবরের মতো শান্ত স্বরে বলল, তাহলে আমি তাকে জামিল নিজে কথা বলবো। অবশেষে ইমরান চৌধুরী নিজে উদ্যোগী হলেন। তার স্ত্রী তাকে বিষয়টি অবগত করার কিছুক্ষণ পরেই তাকে জামিলের বাবা আবরার জামিল নিজে এ বিষয়ে তার সাহায্য পরামর্শ চাইলেন। শারদ সাহেবের সাথে তার আলাপ পরিচয় নেই, কিন্তু তার স্ত্রী ইরা সংক্ষেপে তাকে যা জানিয়েছে তাতে তিনি খুব বুঝতে পারছেন শারদ সাহেব তাদের আত্মীয় হলেও তাদের সম্পর্কে কিছুটা জটিলতা আছে। আবরার ইরাকে কথা বলতে বলেছিল। ইরা বলছে শারদকে একথা বলার সাহস তার নেই। অবশেষে ইমরান দম্পতি এই সংকট নিরসনে এগিয়ে এলেন। ইমরান চৌধুরীর সাথে শারদের ঘনিষ্ঠ বন্ধুত্ব যেমন রয়েছে, তেমনি রয়েছে ব্যবসায়িক স্বার্থ। ইমরানের বিশেষ অনুরোধে তিনি ছেলেটার সাথে কথা বলতে সম্মত হন, তবে তার আগে তিনি তার স্ত্রীর সাথে কথা বলবেন বলে জানালেন। শারদ প্রিয়াকে ডেকে জিজ্ঞেস করলেন। প্রিয়া কিছুক্ষণ ভেবে বলল, আমাদের মেয়ে তো দিনদার ছেলে ছাড়া বিয়ে করবে না। যতটুকু জেনেছি ছেলেটার ব্যাকগ্রাউন্ড ভালো, সুশিক্ষিত, ধার্মিক মন মানসিকতা সম্পন্ন। আমি প্রিয়র সাথে কথা বলেছি, ও আমাদের মতামতকে প্রাধান্য দিয়েছে। যেহেতু আমরা দিনদার পাত্র খুঁজছি, সেই বিবেচনায় আমরা ছেলেটার সাথে কথা বলে দেখতে পারি, কি বলেন? ইমরান চৌধুরীর মধ্যস্থতায় দুপক্ষের একত্রে বসার ব্যবস্থা হলো। ইরা প্রিয়ার হাত ধরে বললেন, শারদ ভাইয়ের সাথে কথা বলার সাহস বা পরিস্থিতি কোনোটাই আমার নেই। তবে তোমাকে এতটুকু বলতে পারি, আমার তাকে ছেলে হিসেবে লাখে একটা, মা হিসেবে বলছি না, নিরপেক্ষভাবেই বলছি, তোমার প্রিয় আমার ছেলের কাছে সুখে থাকবে। প্রিয়া মৃদু হেসে বলল, এভাবে বলছো কেন? প্রিয় তো তোমারও মেয়ে, তুমি ওর আপনজন। তবে ইসলামী দৃষ্টিকোণ থেকে যেটা হক সেটা হলো আমার প্রিয়র মতামতটা এখানে আসল। ও যদি এ বিয়েতে স্বেচ্ছায় রাজি হয় তাহলে আমরা বাধা দেব না, কিন্তু প্রিয়র অমত থাকলে আমরা তাকে বাধ্য করব না। ইরা প্রিয়ার হাত চেপে ধরে বলল, আমার তাকেও বলছিল যে পাত্রী অমত প্রকাশ করলে দ্বিতীয় কোনো কথা বলবো না, সোজা হেঁটে বেরিয়ে যাব, কিন্তু পাত্রীর মতামতটা সে জানতে চায়। ইরা কিছুক্ষণ ইতস্তত করে বলল, প্রিয় তো কারোর সামনে যায় না, তাহলে ওর সাথে তাকির কথা হবে কিভাবে? প্রিয়া হাসলো, না না, বিয়ের কোণে দেখা উপলক্ষে তৃতীয় পক্ষের উপস্থিতিতে পাত্রপাত্রীর সাথে দেখা করে কথা বলার অনুমতি ইসলামে আছে। ইরা খুশি হলেন শুনে, তাহলে কালই বসা যাক, কি বলো? পরদিন বিকেলে ইরা তার মা আর স্বামীকে নিয়ে প্রিয়দের বাড়ি এলেন। শারদ ইমরান চৌধুরীকেও স্ত্রী সহ আসতে বলেছিল। সবাই ড্রয়িং রুমে সবাই বসলে শারদ মহিলাদের ভেতরে পাঠিয়ে দিলেন। প্রিয় তার নানুকে দেখে আবেগাপ্লুত হলো। ইরার আম্মু সাজেদার সাথেও দেখা করে বললেন, আমাদের নাতি নাতনিদের সুবাদে আমরা আবার একত্রিত হলাম। সন্ধ্যার পরপরই তাকে এলো। ড্রয়িং রুমে ঢুকে সবাইকে সালাম দিলে শারদ কিছুটা চমকে তার দিকে তাকালো। তাকিকে দেখে এক নজরে তার ভালো লেগে গেল। এটা কেবল এই কারণেই না যে তাকে লম্বা সুপুরুষ, বরং তাকির পরিষ্কার কথাবার্তা, স্বচ্ছ ব্যক্তিত্ব আর দিনদারিতা মুগ্ধ করার মতো।
সে নিজে যখন শারদের সাথে মোরাকাবা করার সময় বলল, আঙ্কেল আপনার অনুমতি পেলে আপনার কন্যার সাথে আমি সরাসরি কথা বলতে চাই। ওর স্বচ্ছ অ্যাপ্রোচিংয়ে শারদ মৃদু হেসে তাকের কাঁধ চাপড়ে ওকে পাশে বসিয়ে তার নানান বিষয়ে খোঁজখবর নিতে লাগলেন। তাকেও দ্বিধাহীনভাবে নিজের সমস্ত বৃত্তান্ত ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করল। নাস্তা পর্ব শেষে তাকিকে ভেতরের সাজেদার রুমে নিয়ে যাওয়া হলো। সেখানে সাজেদা এবং ইরার আম্মু তথা তাকি আর প্রিয়র নানুর উপস্থিতিতে কথা বলার ব্যবস্থা করা হলো। তাকি সাজেদাকে সালাম দিয়ে কুশল জানতে চাইল। সাজেদা ওর হাত ধরে ওকে বসিয়ে বললেন, বসো ভাই, তোমার কথাই বলছিলাম। তারপর তাকে নানুর দিকে তাকিয়ে বললেন, প্রিয়কে নিয়ে আসি, কি বলেন? নানু হেসে বললেন, আপনি তাকের সাথে বসুন, আমার নানুমণিকে আমি নিয়ে আসি। তাকে এ পর্যায়ে কিছুটা উত্তেজনা অনুভব করলো। প্রিয়র নামেই ওর ভেতরে কাঁপন ধরে যাচ্ছে। সে সামনে এলে ঠিকভাবে কথা বলতে পারবে তো? তাকে মাটির দিকে তাকিয়ে কিছু ভাবতে লাগলো। তখনই দৃষ্টিসীমার মধ্যে কাপড়ের বড় ঘেরের ফাঁকে দুটো পায়ের কিছু অংশ নজরে এলো। তাকে চোখ তুলে তাকালে দেখল সমস্ত শরীর আবৃত অবস্থায় কেবল মুখমণ্ডল খোলা রেখে প্রিয় তার সামনে উপস্থিত। প্রিয় নিচের দিকে তাকিয়ে আছে, সম্ভবত সালাম দিতে যাচ্ছিল, কিন্তু তাকেই আগে সালাম দিয়ে ফেলল। প্রিয় ফিসফিসে উত্তর দিল, যার পুরোটা শোনা গেল না। নানু প্রিয়কে একটা সোফায় বসিয়ে দিলেন। তাকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কেমন আছেন? প্রিয় ছোট্ট করে মাথা ঝাঁকালো। তাকে কান পাতল, কি বলছেন শুনতে পায়নি। প্রিয়র মুখ লালচে হলো, ছোট্ট করে বলল, আলহামদুলিল্লাহ। আসলে আপনাকে জিজ্ঞেস করার মতো আমার একটাই প্রশ্ন আছে, সেটা শেষ জিজ্ঞেস করব। বরং আপনি আমাকে প্রশ্ন করুন যা ইচ্ছে। প্রিয় চুপ করে রইল। তাকে তাগাদা দিল, বলুন কি জানতে চান? প্রিয় দুই পাশে অল্প মাথা নাড়ল। তাকে হাসল, কিছুই জানতে চান না? প্রিয় চুপ। তাকে বলল, তাহলে আমার প্রশ্নটা করি। আপনাকে আমার অসম্ভব ভালো লেগেছে। আমার মনে হয়েছে আপনার হাত ধরে আমি জান্নাতের দুর্গম পথে হাঁটতে সাহস পাবো। আপনি কি আমার হাতটা ধরে আমাকে জান্নাতের পথে নিয়ে যেতে রাজি আছেন? প্রিয় চট করে মুখ আরো নামিয়ে ফেলল। লজ্জায় ওর মুখ গোলাপি বর্ণ ধারণ করেছে। তাকে নির্লজ্জের মতো ওর দিকে তাকিয়ে আছে। প্রিয় কিছুটা অস্বস্তি বোধ করতে লাগলো। তাকে কেসে একটু জড়িয়ে বলল, নানু আপনার নাতনি কিন্তু কিচ্ছু বলছে না। তাহলে আমি মৌনতাই সম্মতির লক্ষণ নীতিতে ধরে নিচ্ছি উনি আমাকে অপছন্দ করেননি। কি ঠিক বলেছি? প্রিয় সাথে সাথে মুখ তুলে তাকালো। কিছু বলার জন্য মুখ খুলেও তাকের দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। তাকে ওর দিকে হাসি মুখে তাকিয়ে আছে। সাজেদা উঠে এসে প্রিয়র মুখের কাছে ঝুঁকে বললেন, বলো আপু, কিছু বলার থাকলে বলো। প্রিয় সাজেদার কানে কানে বলল, কিছু বলার নেই। সাজেদা হেসে তাকিকে বলল, এই যে ভাইয়া, আর কিছু বলবে? তাকে মৃদু হাসলো, না ঠিক আছে, ওনাকে ভেতরে নিয়ে যান। তাকে সাজেদা হাইকে বলে বাইরের রুমে চলে আসলো। তারপর ঈশার নামাজের জন্য মসজিদে রওনা হলো। রাতে খাওয়া দাওয়া পর্ব শেষে তাকে নিজের নানুকে ঝেঁকে ধরল, যাও না, তোমার নাতনির মতামতটা নিয়ে এসো না। নানু তাকের গালে হালকা চাপড় মেরে বলল, কেন, তর্স হয়েছে না বুঝি? তাকে এই প্রথম লজ্জা পেয়ে হাসল। এদিকে ইরা প্রিয় রুমে ওর মাথায় হাত রেখে বলল, কেমন লাগলো রে আমার তাকিকে? প্রিয় হাসল। বড়রা আলোচনা করে সিদ্ধান্ত নিলেন, যেহেতু পাত্রপাত্রী রাজি, তাই দেরি করে সময় নষ্ট করার কোনো কারণ নেই। তাছাড়া তাকের ছুটিও শেষ হয়ে আসছে, যাবার আগে বিয়ের কাজটা সেরে ফেলা যাক। বসন্তের এক সন্ধ্যায় প্রিয়র বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেল। ঠিক হলো কাগজপত্র ঠিক করে প্রিয়কে সাথে নিয়ে ফিরবে তাকি। বাসর ঘরে ঢুকে স্থির হয়ে গেল তাকি। প্রিয় লাল টুকটুকে বউটি সেজে বসে আছে। আজ তার শরীরে বাড়তি পর্দা নেই। পাতলা ঘোমটার আড়ালে তার চাঁদ মুখখানি তাকে হৃদয়ে ঝড় তুলল। সে প্রিয়র সামনে বসে নিজের ডান হাত মুঠো করে বাড়িয়ে ধরে বলল, আচ্ছা আমি কি মারা গেছি নাকি দেখুন তো। প্রিয় চমকে ওর দিকে তাকালো, দৃষ্টিতে অভিযোগ, যার অর্থ হতে পারে, ছি এসব কি বলছেন। তাকে ওর চাহনির জবাবে হেসে বলল, না, ভাবলাম কোনো হুরের সামনে বসে আছি, বেঁচে থাকতে তো হুরের দেখা পাবার সম্ভাবনা নেই। প্রিয় এবার হেসে ফেলল। তাকে স্বস্তি পাবার ভঙ্গিতে বলল, যাক, একেবারে নিরস নন, কিন্তু এভাবে ইশারা ইঙ্গিতে কথা বলতে ভাল লাগে না, কথা শুনতে চাই। প্রিয় মৃদুস্বরে বলল, কি বলবো? বলতে পারেন আমাকে বিয়ে করে খুশি হয়েছেন কিনা। প্রিয় মৃদুস্বরে বলল, আমাদের নামাজ পড়তে হবে। তাকে সায় দিয়ে বলল, তার আগে আপনার কপালে হাত রেখে দোয়াটা পড়তে হবে। বলে সে প্রিয়র এক নিঃশ্বাস ব্যবধানে বসে তার মাথায় হাত রেখে দোয়াটা পড়ল। তাকে বলল, চলুন এবার নামাজটা আদায় করে নিই। প্রিয় খাট থেকে নামার জন্য সাবধানে পা বাড়ালো। তাকে সতর্ক করে বলল, পুরনো দিনের পালঙ্ক স্টাইলে বানানো হয়েছে, তাই একটু উঁচু, সাবধানে নামতে হবে। বলে নিজেই হঠাৎ পালঙ্কের সামনে এসে হাঁটু গেড়ে বসে বলল, আমার উরুতে পা রেখে নামুন। না না, আপনার গায়ে পা দেব। তাকে হাসলো, দেবেন না মানে? আমার বুকে পা রাখতে হলে বুক পেতে দিব।
প্রিয় হাসলো। জাযাকাল্লাহ, তার দরকার নেই। দরকার আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি সুন্নত আমি পালন করবো ইনশাল্লাহ। তাহলে আপনার উপর পা রেখে নামবো, এটাও কি? প্রিয় কথা শেষ করলো না, তাকে বুঝতে পেরে হাসলো, বলল আলবত এটা সুন্নত। একবার আম্মাজান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পিঠে ওঠার সময় কষ্ট হচ্ছিল বিধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটু গেড়ে উটের সামনে বসে যান, আর আম্মাজান তার উরুতে পা রেখে উটের পিঠে আরোহণ করেন। প্রিয় মুচকি হেসে পা বাড়ালো, তাকে ডান হাত দিয়ে বাড়িয়ে বলল, এটা সাহায্য নিন। প্রিয় তাকে ডান হাত ধরে ওর উরুর উপর পা রেখে দাঁড়াতে গিয়ে কাঁপতে কাঁপতে ব্যালেন্স হারিয়ে ফেলল। তাকে যেন এই অপেক্ষাতে ছিল। প্রিয়কে একেবারে বুকের ওপর লুফে নিল, তবে নিজেও চিত হয়ে পড়ে গেল। প্রিয়কে দুই হাতে বুকের ওপর আগলে ধরে রেখে হাসতে হাসতে বলল, দেখেছেন, মাটিতে পড়তেই দেয়নি। প্রিয় লজ্জায় লাল হয়ে উঠে দাঁড়ালো। দুজন একসাথে নামাজ আদায় করলো। প্রিয় হঠাৎ প্রশ্ন করলো, আপনি তো চমৎকার একজন মানুষ, আপনার তো মেয়ের অভাব হওয়ার কোনো কারণ নেই, তাহলে আমার মতো বয়সে বড় একজনকে? তাকে প্রিয়র হাত ধরে বলল, আপনার কোলে একটু মাথা রেখে শুতে পারি? প্রিয়কে চুপ থাকতে দেখে তাকে ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ে বলল, এটাকে এত গুরুত্ব দেবার কিছু নেই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন, তখনকার বয়সের কথা সবাই জানে, এবং এও জানেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চমৎকার দাম্পত্য কেটেছে, তা মা খাদিজার মৃত্যুর পরও তিনি ভোলেননি। ভালোবাসার বয়স লাগে না প্রিয়। প্রিয় তাকের মুখে নিজের নাম শুনে পুলক অনুভব করলো। হঠাৎ একটা দুষ্টু বুদ্ধি মাথায় চাপতে প্রশ্ন করলো, একাধিক বিয়ে করাও তো সুন্নত, সেটা পালনের ইচ্ছে কতটুকু? বলে প্রিয় হাসি চাপতে চেষ্টা করলো, কিন্তু হাসির দমকে তার শরীর কাঁপতে লাগলো। তাকে এবার মুখ তুলে প্রিয়র মুখটা ভালো করে দেখতে চেষ্টা করলো। প্রিয় ডান হাত দিয়ে মুখটা আড়াল করে রেখেছে। তাকে এবার প্রিয়কে হালকা ধাক্কা মেরে শুয়ে দিল। তারপর ওর মুখের কাছে মুখ এনে বলল, একাধিক স্ত্রী গ্রহণ তখনই জায়েজ যখন সবগুলোর সাথে সমান আচরণ করতে পারা যাবে, নতুবা একজনকে সন্তুষ্ট থাকতে কোরআনে বলা আছে। প্রিয় দুই হাতে মুখ ঢাকলো। তাকে ওর হাত দুটো সরিয়ে দিয়ে প্রিয় থুতনিতে ছোট্ট চুমু খেয়ে বলল, আমি বোধহয় আপনার প্রতি আমার ভালোবাসাটা সমানভাবে কাউকে দিতে পারবো না, তাই একজনই সন্তুষ্ট থাকতে চাই। কাল কিয়ামতের ভয় আমাদের সবারই থাকা উচিত। আমি আপনার হকটা পুরোপুরি আদায় করতে চাই। প্রিয়র কপালে চুমু খেয়ে ফের বলল, এবার আমার হকটা? প্রিয়র বুকে তোলপাড় শুরু হলো। সে তাকের মাথাটা নিজের বুকে নামিয়ে আনলো। তাকে তার প্রিয়তমার মাঝে ডুব সাঁতার দিয়ে নিজেকে নতুন করে খুঁজে পেল।